সো এটা থেকে আমরা স্টার্ট করব। মোমেন্টাম রিলেটেড কোয়েশ্চেন গুলো আমাদের বাকি, বাট মোমেন্টাম রিলেটেড কোয়েশ্চেন মোস্ট অফ দেম ওয়ার টেকেন ফ্রম ও লেভেলস কোয়েশ্চেন পেপার এন্ড কয়েকটা রিসেন্ট পেপার থেকে নেওয়া হয়েছে, এন্ড ওগুলো জিনিস তোমরা ফার্স্টে সলভ করবে এন্ড প্রবলেম বের করবে। এটা আমি বলে দিব আজকের ক্লাসের লাস্টে। তোমাদের নিজেদের কোন কোন পেজেস গুলি সলভ করবা, দেন ওগুলা রিলেটেড প্রবলেম সলভিং করব, আর কোন দিন কোন কোন পেজ গুলি তোমাদের কভার করতে হবে ওই রিলেটেড একটা ডিসকাশন হবে ক্লাসের লাস্টে। ওকে, সো আমরা এখানের মধ্যে দেখি কোশ্চেন নাম্বার 2 কি বলে, সেকশন 2A ম্যাটেরিয়ালস এর ফার্স্ট টপিক, কোশ্চেন নাম্বার 1। সো কোশ্চেন নাম্বার 1 এ এখানে কি বলতেছে দেখো, when a ball moves through air the airflow is laminar around the front of the ball and turbulent behind it. সো তাহলে বলের সামনের দিকে কি থাকে, ল্যামিনার ফ্লো থাকে, আর পিছের দিকে যে টার্বুলেন্ট হয়ে যায়, যে এরকম। এই যে বলটা এখানের মধ্যে আছে, সো এখন এখানের মধ্যে কি হবে, বলের সামনের দিকে হলো ল্যামিনার, পিছের দিকে হয়ে যাবে কি টার্বুলেন্ট। সো এখন আমরা ফার্স্টে আমাদেরকে জিজ্ঞাসা করছে কি, এ নাম্বারে জিজ্ঞাসা করছে যে স্টেট হোয়াট ইজ মেন্ট বাই ল্যামিনার ফ্লো। ল্যামিনার ফ্লো মানে কি, কি সুপ্ত আর সন্ধি একসাথে? ওকে, সো তাহলে যে জিনিসটা বলতেছিলাম সবাই একটু খেয়াল করো, কি জিনিস, যে ল্যামিনার ফ্লো মানে কি, টার্বুলেন্ট ফ্লো মানে কি, এটা জিজ্ঞাসা করছে। সো এখন ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো এগুলোর ডেফিনেশন তো আমরা জানি নাকি। সো এখানের মধ্যে আমাদের ল্যামিনার ফ্লোটা কি হবে, it is a fluid flow where no abrupt changes in velocity occurs. সো তাহলে এটাতে কোনো অ্যাব্রাপ্ট চেঞ্জ ইন ভেলোসিটি হয় না, বা লেয়ারদের মধ্যে কি হবে না, ল্যামিনার ফ্লোর মধ্যে কোনো মিক্সিং হবে না, অর নো মিক্সিং অফ লেয়ার্স। আর টার্বুলেন্ট ফ্লোর মধ্যে কি, টার্বুলেন্ট ফ্লোর মধ্যে হবে যে it is a fluid flow where abrupt changes in velocity occurs or layers mix with one another or form eddy currents। ঠিক আছে, layers mix with one another। তাহলে লেয়ার গুলি একজন আরেকজনের সাথে মিক্স আপ হয়ে যায়। সাইমার কি মাথা ব্যথা ঠিক হয়েছে? সারা জীবন বাসায় থাকলে তুমি করোনার মধ্যে, তাইলে পরে তোমার জ্বর কেমনে উঠে গেল? আচ্ছা, সো তাহলে আমরা ফার্স্টে এই জিনিসটা দেখে নেই। হ্যাঁ, এখানে কনস্ট্যান্ট ভেলোসিটি আর লাইক চেঞ্জ ইন ভেলোসিটি দিয়ে অ্যানসার লিখলে হয় না? হ্যাঁ, ওইটা দিয়ে কোনো সমস্যা নাই। যে চেঞ্জ ইন ভেলোসিটির এখানে মধ্যে আমাদের ওই ইন ডিরেকশন এন্ড স্পিড ওখানের মধ্যে যায় আসে না, একই মিনিং। ঠিক আছে, ওইটাতে কোনো প্রবলেম নাই, বাট এখানে আমাদের লেয়ার মিক্সিং এর গুলা আর একটু ভালো, একই জিনিস বাট ওইটাতেও কোনো প্রবলেম নাই। যে দেখো, ডেসক্রাইব হোয়াট ইজ মেন্ট বাই, সো ল্যামিনার ফ্লোটা কি, নো অ্যাব্রাপ্ট চেঞ্জ ইন ডিরেকশন আর স্পিড অফ দ্য ফ্লো, মানে নো অ্যাব্রাপ্ট চেঞ্জ ইন ভেলোসিটি, অর এয়ার ফ্লোজ ইন লেয়ার, যে লেয়ার বাই লেয়ার এরকম ফ্লো করে, ফ্লো লাইন বা স্ট্রিম লাইন একজনের সাথে আরেকজন কি করে না, মিক্স আপ হয় না। এটা কিসের জন্য, এটা হলো আমাদের ল্যামিনার ফ্লো এর জন্য। ঠিক আছে, তো তাহলে ল্যামিনার ফ্লো এর জন্য কি, নো অ্যাব্রাপ্ট চেঞ্জেস ইন ভেলোসিটি, দ্য লেয়ার্স মুভ ইন, কি বলেন, দ্য ফ্লুইডস মুভ ইন লেয়ার্স, আর লেয়ার গুলি একজন আরেকজনের সাথে মিক্স আপ হয় না। আর টার্বুলেন্ট ফ্লো এর সময় কি,
টার্বুলেন্ট ফ্লো এর সময় হলো মিক্সিং অফ লেয়ার্স contains eddies or there is abrupt changes in speed or direction, মানে ওখানে যে ভেলোসিটির একটা চেঞ্জ আসে, ঠিক আছে? বুঝতে পারছো? তো ওখানে তুমি এই ভেলোসিটির ওটা নিয়ে লিখতে পারো, এটা সমস্যা না, জাস্ট বললাম যে লেয়ার মিক্সিং এর এটা আর একটু সেফ অ্যান্সার আর কি, ঠিক আছে? বুঝছি ভাইয়া। ওকে, সো তাহলে এইটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 1 এর এ। দেন এরপরে আমরা দেখি এখানে কি বলতেছে। বি নাম্বারে বলতেছে the diagram shows a ball for which the airflow becomes turbulent beyond points A and B, যে পয়েন্ট A আর B এর পরে এয়ারটা পাস করার পর ওখানে কি হয়ে যায়, টার্বুলেন্ট হয়ে যায়। সো এখন বললো কি add to the diagram to show the airflow around the ball is moving to the left, so ball towards left এ যাচ্ছে, মানে কি রিলেটিভ টু দা বল এয়ারটা কোন দিকে ফ্লো করবে, যাবে বল যাচ্ছে লেফটে, সো তাহলে এয়ার ফ্লোয়িং এর ডিরেকশনটা কোন দিকে দেখাবো, রাইট সাইড। রাইট সাইডে। সো তাহলে the direction will be something like this, এই যে এরকম, যে এখানে এরকম মিক্স আপ হয়ে যাবে, এরকম যে এইখানে মিক্স আপ হয়ে যাবে, so this will be more or less our diagram, যে এখানের মধ্যে এই পোরশনটায় এখানের মধ্যে আমরা কি দেখলাম, এই জায়গাটা হলো ল্যামিনার, আর বিয়ন্ড পয়েন্টস এ এন্ড বি এখানের মধ্যে কি হচ্ছে, ইট বিকেম টার্বুলেন্ট। সো ফার্স্টে ল্যামিনার ছিল, দেন বলটাকে পাস করার পর দেন ওখানে যে কি হয়ে গেছে, বলের পিছে যে ওখানে টার্বুলেন্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন বললো কি আমাদের এখানে লিখতে হবে, দেন লেবেলিং করে দিতে হবে, অ্যারো গুলো ইম্পর্টেন্ট, যে অ্যারো গুলো তুমি ঠিকমতো দিচ্ছ নাকি। ওকে, সো এখন বি নাম্বারে আমাদের শেষ। সি নাম্বারে কি বললো, it is suggested that dimples on a golf ball decrease the area over which there is turbulent flow, so it is only produced beyond points C and D. So এখন বলতেছে কি যে গলফ বল তোমরা দেখছো কখনো হাতে নিয়ে মারিয়া, গলফ বলের মধ্যে দেখো না যে কতগুলি এরকম কি থাকে, এরকম গ্রুভ থাকে, দেখি নাই। দেখো নাই? না। ওয়াও, ভেরি গুড। সো এখন গলফ বল, একটা টিপিক্যাল গলফ বল দেখতে কেমন হয়, আচ্ছা, ডিম্পলস এর কাজটা কি, ওই যে টার্বুলেন্ট ফ্লো কমানোর জন্য? হ্যাঁ এই যে একটা গলফ বল দেখতে এমন থাকে, বুঝছো মারিয়া, এই যে কতগুলো এরকম গর্ত থাকে আর কি, ঠিক আছে? তো এগুলাকে ডিম্পল বলা হইতেছে। ওকে, তো তাহলে এই ডিম্পল গুলি কি করে, ডিম্পল গুলি টার্বুলেন্ট ফ্লো কতটুকু এরিয়া জুড়ে হবে ওই এরিয়াটা কমায় দেয় আর কি, ঠিক আছে? তো এখন এখানের জন্য এই যে আমাদের এখানে বিয়ন্ড পয়েন্ট এ এন্ড বি এই জায়গাগুলিতে এখানের মধ্যে আমাদের টার্বুলেন্ট হবে এমন টাইপের। তা এখন বললো কি যে এখন যেহেতু ডিম্পল গুলি দেওয়া আছে এর জন্য টার্বুলেন্ট ফ্লোটা জাস্ট এই রিজিয়নটায় হবে, সি আর ডি এর মাঝে। আগে তো একদম মিড পয়েন্টটা পার হইলে, যে আগে মিড পয়েন্ট অফ দা বল পার হইলে টার্বুলেন্ট শুরু হয়ে যেত, কিন্তু এখন আর একটু পিছে যে হয়। তো এখন বললো কি explain how decreasing the area over which there is turbulent flow would increase the range of the golf ball. কেন? বিকজ টার্বুলেন্ট ফ্লো বেশি হলে কি হবে, ড্র্যাগ ফোর্স বেশি হবে না বলো তো জাবের? হ্যাঁ, টার্বুলেন্ট ফ্লো বেশি হলে ড্র্যাগ ফোর্স বেশি, সো ড্র্যাগ ফোর্স বেশি হলে একটা অবজেক্ট কি বেশি দূরে যাইতে পারবে, নাকি ড্র্যাগ ফোর্স কম হলে একটা অবজেক্ট বেশি দূরে যাইতে পারবে? কম হলে বেশি দূরে ড্র্যাগ ফোর্স কম হলে একটা অবজেক্ট বেশি দূরে যাইতে পারবে। সো তাহলে the lesser the turbulent flow, the lesser will be the drag force,
সো যত ড্র্যাগ ফোর্স কম তত বেশি ডিসটেন্স কভার করতে পারবে। যে এখানের জন্য দেখো তার অ্যানসারে কি বলছে, ফার্স্টে আমরা ওইটা মিলাই নেই, বি নাম্বারটা। এই যে অ্যাড টু দা ডায়াগ্রাম কি, এই যে ল্যামিনার ফ্লো শোন অ্যাট লিস্ট 3 কন্টিনিউয়াস লাইনস, আর টার্বুলেন্ট ফ্লো এই যে এডি বা লেয়ার ক্রসিং ওভার ওয়ান অ্যানাদার এরকম। আর সি নাম্বারে যে কেন ওই ডিম্পলওয়ালা ওই গলফ বলগুলি ইউজ করলে বেশি দূরে যাইতে পারবে, যে রেঞ্জ অফ দা গলফ বল কিভাবে বাড়াইতে পারবে। সো এখানের মধ্যে কাজটা কি, যে স্মলার এরিয়া অফ টার্বুলেন্ট ফ্লো, সো তার মানে রেজিস্টিভ ফোর্সটা কম। ওকে, সো তাহলে স্মলার টার্বুলেন্ট ফ্লো এর এরিয়া মানে এয়ার রেজিস্ট্যান্স কম বা ড্র্যাগ ফোর্স কম। সো ড্র্যাগ ফোর্স যদি কম হয় সো তাহলে কি হবে, সো লেস কাইনেটিক এনার্জি ইজ ডিসিপেটেড, অর ডিসিলারেশনের রেটটা কমে গেছে, তো এর জন্য সে কি করতে পারবে, বেশি দূরে যাইতে পারবে। সো তাহলে আমরা যদি অ্যানসারটা লিখি, দ্য অ্যানসার উইল বি সামথিং লাইক দিস, যে আমরা যদি অ্যানসারটা লিখি সো তাহলে এরকম। আচ্ছা, সো এখন এখানের মধ্যে যদি অ্যানসারটা লিখি, লেটস সি, the area over which turbulent flow occurs decreases, so drag force decreases, তো তাহলে ড্র্যাগ ফোর্স যদি কমে যায় what will happen, the lesser the drag force, the lesser will be the deceleration. So the ball will be able to cover a longer distance. The ball will be able to cover longer distances. সো তাহলে এইটা গেল আমাদের 2 এর কোশ্চেন নাম্বার 1, যে ফার্স্টে ল্যামিনার ফ্লো কি টার্বুলেন্ট ফ্লো কি এটা জিজ্ঞাসা করলো, দেন ল্যামিনার এন্ড টার্বুলেন্ট ফ্লো এর ডায়াগ্রাম ড্র করতে দিল, একদম ফ্রি মার্ক, 2টা মার্ক তোমাকে ইজিলি দিয়ে দিল। এরপরে বলল যে নরমালি স্মুথ কোন একটা বলের থেকে এরকম ডিম্পলওয়ালা বলের কি হয়, টার্বুলেন্ট ফ্লো অকারিং এরিয়াটা কমায় দেয়। সো তাহলে টার্বুলেন্ট ফ্লো যদি অল্প এরিয়া জুড়ে হয় সো হোয়াট উইল হ্যাপেন, টার্বুলেন্ট ফ্লো অল্প একটা এরিয়া জুড়ে হইলে পরে ওই জায়গাটাতে ড্র্যাগ ফোর্স কম হবে। সো ড্র্যাগ ফোর্স যদি কম হয় সো তাহলে সে কি করতে পারবে, বেশি ডিসটেন্স কভার করতে পারবে, বিকজ ড্র্যাগ ফোর্স কম মানে রেজিস্টিভ ফোর্স কম, which means ডিসিলারেশন কম। তো ডিসিলারেশন কম হইলে ইট উইল বি এবল টু কভার আ লঙ্গার ডিসটেন্স বিফোর কামিং টু রেস্ট। ওকে, সো তাহলে ওইটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 1। এখন কোশ্চেন নাম্বার 2, এই জিনিসটা মনে হয় আমরা, আচ্ছা না এটা নতুন। সো এখন এখানের মধ্যে আমরা দেখি কোশ্চেন নাম্বার 2 তে এখানে কি বলতেছে। The diagram shows a submarine and one of the forces acting on it. আচ্ছা, তো একটা সাবমেরিনের উপরে অনেকগুলি ফোর্স কাজ করে, কিন্তু আমাদেরকে জাস্ট একটা দেখাই দিচ্ছে, বাকিগুলিকে আমাদের ড্র করতে বললো। ওকে, কি বলতেছে দেখো, the submarine moves at a constant depth and speed in the direction shown. So তাহলে depth constant, which means vertical forces are what, Nabil? Constant, or vertical forces are balanced basically, যে একটার সাথে আরেকটা সমান সমান। আর স্পিডও কনস্ট্যান্ট, সো ইট মিন্স ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ফোর্স গুলো দুটোই সমান। এটাই। তো তাহলে এখন আমাদেরকে বলল এ নাম্বারে যে আমরা কিন্তু এখানে কনস্ট্যান্ট ডেপথ আর কনস্ট্যান্ট স্পিড এই দুটো দেখে আমরা বুঝে গেছি যে ফোর্স গুলি সবগুলি সমান সমান হবে। এখন আমাদের এ নাম্বারে বললো যে অ্যাড লেবেলড অ্যারোস টু শো আদার 3 ফোর্সেস অন দা সাবমেরিন। সো তাহলে বাকি ফোর্স গুলি কি, একটা তো হলো ওয়েট which is downwards, আর এই ওয়েটটাকে ব্যালেন্স করে রাখছে কে,
আপথ্রাস্ট, তাই তো? যে সে একটা সার্টেন ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস করতেছে, সো তাহলে ওই ভলিউম অফ ওয়াটারের ওয়েট সমান একটা আপওয়ার্ড ফোর্স পাবে, যে ফোর্সের নামটা কি? আপথ্রাস্ট। সো এখন থ্রাস্ট ফোর্স হলো ফরওয়ার্ড ডিরেকশনে, সো ব্যাকওয়ার্ড ডিরেকশনে কি থাকবে? যেদিকে মুভ করতেছে তার উল্টা ডিরেকশনে কি কাজ করবে? ড্র্যাগ ফোর্স কাজ করবে না? সো তাহলে ব্যাকওয়ার্ড ডিরেকশনে কি হবে? ড্র্যাগ ফোর্স। সো এইগুলা নিয়ে কারো কোনো কনফিউশন আছে এই ফোর্স গুলা নিয়ে? এগুলো একদম ইজি জিনিস, হোপফুলি কোনো সমস্যা থাকার কথা না। ড্র্যাগের লেন্থ আর থ্রাস্টের লেন্থ তো সমান সমান থাকতে হবে না? হ্যাঁ, লেন্থ গুলো এরকম আমরা চোখের দেখা যেন আমাদের বড় কোনো ডিফারেন্স না মনে হয় তাইলেই হবে, ঠিক আছে? সো এখানে এতটুকু এতটুকু কাছাকাছি আছে। ওকে, সো এখন বি নাম্বার। ওয়াও, এত কঠিন একটা কোশ্চেন দিল। স্টেট 2 ইকুয়েশন। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন। হ্যাঁ বলো। যে ওয়েটটা তো লাইক আমরা ওই যে সবসময় করি না সেন্টারের উপরে করি, বাট এটা তো সেন্টার একটু সাইডে আসে না, তো এটা কি মার্কস কাটার কোনো ইয়ে আছে? এখানে ওইটা সমস্যা করবে না, ওরা মেইনলি যেটা করছে যে থ্রাস্টটা কিন্তু তারা ওই সেন্টার থেকে দেয় নাই, তারা ওরকম ইয়ে থেকে দিছে। আমরা জাস্ট ওখানে আঁকতে সময় এটা করছি। এমনিতে নরমালি তো তোমার আচ্ছা, সেন্টার অফ গ্র্যাভিটিটা কোন জায়গায় হয় বলো তো? যেখানে একবারে সবকটা মাস ফোকাস থাকে, হ্যাঁ, সো এখন সেন্টার এখানে অফ মাস। কিন্তু আমাদের সেন্টার অফ গ্র্যাভিটিটা কিন্তু এই রিজিয়নটার মধ্যে পড়বে, সামনের দিকেই পড়বে, পিছের দিকে একটু চিকন না? হ্যাঁ হ্যাঁ, পিছে পড়বে না, কাজ চিকন তো ওইদিকে, মুভমেন্টের আইডিয়া দিলে এই সাইডে একটু পড়বে। ওইটাই। আচ্ছা আচ্ছা। ওকে, সো তাহলে এখন বি নাম্বারে কি জিজ্ঞাসা করতেছে? বি নাম্বারে বলতেছে যে স্টেট 2 ইকুয়েশনস দ্যাট শো দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য সাবমেরিন। ওয়াও, এত কঠিন। ওয়েট ইজ ইকুয়াল টু আপথ্রাস্ট আর ড্র্যাগ ইজ ইকুয়াল টু থ্রাস্ট, তাই তো? এরপরে সি নাম্বারে আমাদেরকে কি বললো? সি নাম্বারে বলতেছে যে দ্য সাবমেরিন হ্যাজ আ ভলিউম অফ 7100 মিটার কিউব। লামিয়া বলতো, তো তাহলে সাবমেরিনের ভলিউম যে দিল, এই সাবমেরিনের ভলিউম দিয়ে আমাদের ওয়েট অফ দ্য সাবমেরিন বের করতে বলছে। তো এখন সাবমেরিনের ওয়েট বের করার জন্য কি লাগবে লামিয়া? এই কোয়েশ্চেনটা ফার্স্টে দেখো, সি নাম্বারে কি বললো? ফার্স্টে বলছে সাবমেরিনের ভলিউম হলো 7100 মিটার কিউব। ওকে, সো সাবমেরিনের ভলিউম, ভাইয়া ম্যাথ বের করে জি মাল্টিপ্লাই করে দিলেই হবে না? ম্যাথ বের করলে জি মাল্টিপ্লাই করলে হবে, ভেরি গুড। কিন্তু তোমার ম্যাথ বের করার জন্য কি লাগবে? সাবমেরিনের ডেনসিটি লাগবে না? কিন্তু সাবমেরিনের ডেনসিটি কি দেওয়া আছে? না, আর ডেনসিটি দেওয়া, আপথ্রাস্ট আর ডেনসিটি দেওয়া। ইজ ইকুয়ালস টু কি বলছো বুঝি না? আপথ্রাস্ট ইজ ইকুয়াল টু, ওয়েট না, তাহলে হ্যাঁ, সো তাহলে ডেনসিটি অফ আপথ্রাস্টটা বের সি করলেই হয়ে ওয়াটার যাবে। দেওয়া। জি। থ্যাংক ইউ। সো তাহলে এখানের জন্য কি হবে? সরি, একটু আগে তো আমরা ইকুয়েশন লিখে আসলাম যে আপথ্রাস্টটা হলো ওয়েটের সমান। সো তাহলে এখানের জন্য আপথ্রাস্টটা কি হবে? Upthrust will be equal to density of fluid into volume of fluid displaced into G. So এখন density of fluid কত? Density of fluid হলো sea water এর density which is 1030। এখন কতটুকু ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস হচ্ছে লামিয়া? ভলিউম অফ সাবমেরিন যতটুক ততটুক। The volume of submarine যতটুকু ততটুকু। কেন? বিকজ পুরো সাবমেরিনটাই তো পানির ভিতরে, তাই না? সো তাহলে জি ভাইয়া। the whole volume of the submarine is displacing the water. Okay, and finally G কত? 9.81। সো এখন এটা আমরা যদি ক্যালকুলেটরে বসায় ফেলি, আমাদের যেই ব্যাপারটা তোমাদেরকে বারবার করে বলে আসছে এখন আরেকবার ক্লিয়ার করে দিব, তাহলে যেন ফার্দার আমাদের একই ভুল না হয় যে তোমার ক্যালকুলেটরের ভ্যালু আসছে 71740530 নিউটন। আর যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে লিখি 7.174053 into 10 to the power 7 নিউটন। এখন এটাতে কত সিগনিফিকেন্ট ফিগার অ্যান্সার দেব বলো তো লামিয়া? 3 সিগনিফিকেন্ট। কেন?
4 সিগনিফিকেন্ট হবে না? কেন? given value 4 কারণ এই যে significant ডেনসিটি দেওয়া অফ এর জন্য ওয়াটার আর 4 ভলিউম। significant হবে। এখানে তোমাদের একটা জিনিস সারা জীবনের জন্য মাথায় এটা নিয়ে নাও যে এডএক্সেল এর এই কোশ্চেন গুলোর জন্য আমাদের টিচার্স ট্রেনিং এ তারা স্পেসিফিক্যালি বলে দিছে একটা কথা। হ্যাঁ, কি বলে দিছে এই বক্সের মধ্যে লিখে রাখি, এটা ফেসবুক ল্যাঙ্গুয়েজে লিখে রাখি তাহলে যেন তোমাদের বুঝতে ইজি হয়। ঠিক আছে, যত ফিগে শো করতে বলবে ওইটার থেকে 1 ফিগ বেশি নিব। ঠিক আছে, তো তাহলে কত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলছে দেখো তো লামিয়া, এটা কত সিগনিফিকেন্ট ফিগার? 1 1 সিগনিফিকেন্ট ফিগার। সো তাহলে অ্যানসার দিব কত সিগনিফিকেন্ট ফিগারে? 7.2 2 significant figure 2 সিগনিফিকেন্ট ফিগার। সো তাহলে এটা কত হবে? 7.2 ইনটু 10 টু দি পাওয়ার 7 নিউটন। এটা কতগুলি পুরান মার্ক স্কিমে এটা নাও মিলতে পারে, কিন্তু একদম রিসেন্ট মার্ক স্কিম গুলি তুমি দেখবা যে একদম এইটা তারা স্ট্রিক্টলি ফলো করতেছে। কি জিনিস? যে শো দ্যাট এর ম্যাথের সময় দুই রকম ক্যালকুলেশন। ঠিক আছে, শো দ্যাট এর ম্যাথের সময় কি করব, যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলবে তার থেকে এক সিগনিফিকেন্ট ফিগার বেশি নিব। এটা করে আমরা কি বুঝাইতেছি তাদেরকে? এটা করে আমরা বুঝাইতেছি আমরা যেই ভ্যালু শো করলাম ওইটাকে রাউন্ড আপ করলে তাদের শো দ্যাট এর ভ্যালুর সাথে মিলে যাবে। বুঝতে পারছো? যে আমরা শো করলাম না নাবিল 7.2 ইনটু 10 টু দি পাওয়ার 7, তো এটাকে রাউন্ড আপ করলে কত হয়? শো দ্যাট এর ভ্যালুর সাথে মিলে যায় না? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এইটা হলো আমাদের প্রসিডিওর, যে আমরা যদি এটার মার্ক স্কিমটা দেখি তারা কি দিছে। So first add labeled arrows to show the forces on the submarine. কি কি? Upthrust, weight আর viscous drag or drag, যে কোন একটা লিখলেই হবে। এরপরে thrust is equal to viscous drag, upthrust is equal to weight. ওকে, এরপরে এই যে তাদের ক্যালকুলেশনে কত নিচে দেখছো? 7.2 into 10 to the power 7. ওকে, তো এই জিনিসটা একটু সবাই লিখে রাখলে ভালো হয়। এটা হলো শো দ্যাট এর ম্যাথের সময়। আচ্ছা, সো তাহলে অন্য যে কোনো ক্যালকুলেশনের জন্য আমাদের প্রসিডিওরটা কি, যে গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে থাকবে ফাইনাল অ্যান্সার তত সিগনিফিকেন্ট ফিগারে দিব। ওকে, এন্ড লো সিগনিফিকেন্ট ফিগারে
যে গিভেন ইনফরমেশন গুলো যতগুলাতে আছে, মনে করো 2 আর 3 সিগনিফিকেন্ট ফিগারে আছে, তুমি 2 সিগ ফিগারেও অ্যানসার দিতে পারো, 3 সিগ ফিগারেও অ্যানসার দিতে পারো, কিন্তু কখনো 1 সিগ ফিগে অ্যানসার দিবা না। মিনিমাম অলওয়েজ 2 সিগ ফিগে অ্যানসার রাখা ভালো, ঠিক আছে? তো তোমার এখানের মধ্যে কাজটা কি, যে অন্য যে কোনো ক্যালকুলেশনের জন্য গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে থাকবে, ফাইনাল অ্যানসার তত সিগ ফিগে দিব, কিন্তু 2 সিগ ফিগার থেকে কম, মানে 1 সিগনিফিকেন্ট ফিগারে কখনো আমরা অ্যানসার দিব না। আর শো দ্যাট এর ম্যাথের সময় কাজটা কি, রিক্তি যত সিগ ফিগার শো করতে বলবে তার থেকে অলওয়েজ 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 1 সিগনিফিকেন্ট ফিগার আমরা এক্সট্রা নিব, তাহলে যেন আমরা যেটা শো করলাম এটাকে রাউন্ড আপ করলে তাদের শো দ্যাট এর ভ্যালুর সাথে মিলে যায়। ওকে, সো এই ব্যাপারটা অলওয়েজ ফলো করতে হবে, বিকজ এই রকম এক দুইটা ছোট জিনিসের জন্য তোমার ক্যালকুলেশন ঠিক আছে, সব ঠিক আছে, দেন জাস্ট ফাইনাল অ্যান্সার লেখার জন্য 1 মার্ক তোমার কাটা গেল শুধু শুধু, ঠিক আছে? তো এইগুলা অ্যাভয়েড করার জন্য এই কাজগুলি করতে হবে। ওকে, সো তাহলে এটা গেল আমাদের শো দ্যাট এর ম্যাথ। এরপর কি বলতেছে, ডি নাম্বারে বলতেছে দ্য সাবমেরিন ক্যান কন্ট্রোল ইটস ডেপথ, যে সে কত ডেপথে থাকবে এটা কন্ট্রোল করতে পারে কিভাবে, বাই চেঞ্জিং ইটস ওয়েট। সে তার ওয়েটটাকে কিভাবে চেঞ্জ করে, এটা খুবই ইন্টারেস্টিং একটা কাজ করে। কি জিনিস, দিস ইজ ডান বাই অ্যাডজাস্টিং দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার হেল্ড ইন দ্য বালাস্ট ট্যাঙ্কস। তো তাহলে সে এই যে সাবমেরিনের ভিতরে একটা ট্যাঙ্ক থাকে, একটা ট্যাঙ্ক ফুল অফ ওয়াটার, একটা ট্যাঙ্ক ফুল অফ ওয়াটার না, একটা ট্যাঙ্ক থাকে ওয়াটার স্টোর করার মতো। সে চাইলে ট্যাঙ্কের ভিতরে পানি ভরতেও পারে, ট্যাঙ্কের থেকে পানি ছাড়তেও পারে, এটা তার মুভমেন্ট কেমন সে চাচ্ছে ওই জিনিসটার উপরে ডিপেন্ড করে। এখন এইটা যদি আমি কাকে জিজ্ঞাসা করি, রিক্তি, যে এখানের মধ্যে দেখো এই ট্যাঙ্কের ভিতরে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ওয়াটার আছে, ওকে ভালো কথা। এখন মনে করো তুমি সাবমেরিনটাকে নিয়ে আরো নিচে যাইতে চাও, ঠিক আছে? ইউ ওয়ান্ট দ্য সাবমেরিন টু গো ইভেন ডিপার। সো তাহলে নিচে যাওয়ার জন্য তোমার কি লাগবে, ডাউনওয়ার্ড ফোর্সটা বড় হইতে হবে না, বলো তো? তো তাহলে ডাউনওয়ার্ড ফোর্স বড় হইতে হবে মানে কি, ওয়েটটা বাড়াইতে হবে। সো তাহলে তুমি ওয়েটটা কিভাবে বাড়াবা, তুমি বালাস্ট ট্যাঙ্কের ভিতরে তখন পানি আরো বাইরে থেকে ভিতরে নিবা, তাই না? হ্যাঁ ভাইয়া। ওকে, আর উল্টা কাজটা কখন, যখন নাকি তুমি উপরে উঠতে চাবা, যে তুমি তখন ওয়েটটাকে কমায় দিলা, ওয়েটটাকে কমায় দিলে কি হবে, আপওয়ার্ড ফোর্স বড়, সো তখন তাকে উপরে নিয়ে যাবে। সো ওয়েট কমানোর জন্য কি করবা, পানি রিলিজ করে দিবা। সো এইটা হলো মেইন প্রসিডিওর। সবাইকে বুঝতে পারতেছো কি বলতেছি, যে সাবমেরিনটা কি করবে, সে ডেপথটা, যে সাবমেরিনটা উপরে নিচে এরকম উঠতে পারবে বাই ডুইং হোয়াট, বাই maintaining a certain volume of water held inside the tank. সো সে নিচে নামতে চাইলে তার ওয়েট বাড়াইতে হবে, তো এর জন্য সে বালাস্ট ট্যাঙ্কের ভিতরে পানি আরো ভরবে। আর সে যদি উপরে উঠতে চায়, সো তাহলে সে ওয়েটটাকে কমাই দিবে, মানে সে বালাস্ট ট্যাঙ্কের থেকে পানি বের করে দিবে বেসিক্যালি। তো এইটা হলো কাজ। সো এখন বললো কি, এগুলা নিয়ে আমাদের কাজ আসবে পরে। কাজ কি জিজ্ঞাসা করছে দেখবো। এগুলা নিয়ে কিছু জিজ্ঞাসা করেন না সত্যি। এখানের মধ্যে জিজ্ঞাসা করছে কম্প্রেসিভ স্ট্রেন টেন নিয়ে। তো এটা ব্যাপার না, এটা এমনিতে আমরা জেনে রাখলাম, এটা তোমাদের পরে অন্য কোশ্চেনের সাথেও রিলেটেড থাকতে পারে। এখানের মধ্যে বলছে কি, as the submarine dives to greater depths, যত ডেপথে যাব তত কি হবে, প্রেসার বাড়বে। যে আমরা প্রেসারের ফর্মুলা কি পড়ছিলাম, প্রেসার ইজ ইকুয়াল টু রো জিএইচ। সো যত ডেপথ বাড়বে তত প্রেসার বাড়বে। তো প্রেসার যদি বাড়ে তখন কি হবে বলতো লামিয়া? সাবমেরিনটা এই যে এখানের মধ্যে আছে, এই যে এই জায়গাটার মধ্যে আছে সাবমেরিন। এখন সাবমেরিনটা যদি আরো নিচে যায়, তো তাহলে তার উপরে যে কম্প্রেসিভ ফোর্সটা কাজ করতেছে পানির ভিতর থেকে, চারদিক থেকে কি হবে, এরকম কম্প্রেসিভ ফোর্স কাজ করবে না সাবমেরিনের উপরে, বলতো? জি ভাইয়া। তো কম্প্রেসিভ ফোর্স কি করতে চায়, একটা অবজেক্টকে চ্যাপ্টা বানায় ফেলতে চায় না, শ্রিঙ্ক করে ফেলতে চায় না? জি। আচ্ছা, তো এখন যদি এখানে এই সাবমেরিনটাকে শ্রিঙ্ক করে ফেলে, তো তাহলে সাবমেরিনের ভলিউম কি বাড়বে নাকি কমবে? কমবে। তো ভলিউম অফ দ্য সাবমেরিন কমে যাবে। ওকে, সো এখন রিক্তি বলো যে আপ থ্রাস্ট ইজ ইকুয়াল টু, তো
rho vg, যে ডেনসিটি অফ ফ্লুইড ইনটু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড ইনটু জি। সো এখন সাবমেরিনের ভলিউম যদি কমে যায়, সো তাহলে ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসডও কি হয়ে যাবে? কমে যাবে না বলো তো? তো তাহলে ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসটা কমে যাবে। সো আমরা দেখি এই রিলেটেড তারা কি কথা বলতেছে, আমাদের এগুলো প্রত্যেকটাই একটু একটার সাথে আরেকটা রিলেট করতে পারতে হবে, ঠিক আছে? তো এখানের মধ্যে দেখি তারা ফার্স্টে কি বললো। বলতেছে as the submarine dives to greater depths, the increased pressure of the surrounding water produces a compressive strain. এখন বললো যে explain what is meant by compressive strain. So compressive strain টা কি? compressive strain টা আমাদের নরমাল স্ট্রেইনের মতনই, জাস্ট কি হবে এখানের মধ্যে শ্রিঙ্কিং হবে, যে কম্প্রেসিভ ফোর্সের জন্য একটা চেঞ্জ ইন লেন্থ আসবে। সো নরমালি স্ট্রেইন মানে কি? স্ট্রেইন মানে হলো চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, তাই তো? নরমালি স্ট্রেইন মানে কি? স্ট্রেইন মানে হলো চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। আর কম্প্রেসিভ স্ট্রেইনের জন্য স্পেসিফিক্যালি কি হবে? লেন্থটা কি বাড়বে নাকি কমবে? কম্প্রেস করলে পরে লেন্থটা ছোট হবে আর কি। সো তাহলে কম্প্রেসিভ স্ট্রেইনের জন্য স্পেসিফিক্যালি আমরা কি লিখবো? কম্প্রেসিভ স্ট্রেইনের জন্য আমরা স্পেসিফিক্যালি লিখবো যে লেন্থটা কমে যাবে। সো এখানের জন্য আমাদের চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, নরমালি জাস্ট যদি স্ট্রেইন বলতো, হ্যাঁ নাবিল, নরমালি মনে করো তোমার কম্প্রেসিভ কথাটা বলো না যে হোয়াট ইজ মেন্ট বাই স্ট্রেইন, সো তখন তুমি কি বলতা? স্ট্রেইন ইজ ইকুয়াল টু change in length divided by original length. তাহলে স্ট্রেইন বললে পরে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ বলতাম, কিন্তু আমাদেরকে স্পেসিফিক্যালি বলে দিছে যে কম্প্রেসিভ স্ট্রেইন। সো এটার জন্য আমাদের কি বলতে হবে? কম্প্রেসিভ স্ট্রেইন ইজ ইকুয়াল টু ডিক্রিজ ইন লেন্থ, যে চেঞ্জটা কি হবে? ডিক্রিজ হবে লেন্থটা, যে ফাইনাল লেন্থটা ইনিশিয়াল থেকে কম হবে। সো তাহলে কম্প্রেসিভ স্ট্রেইন ইজ ইকুয়াল টু হোয়াট? ডিক্রিজ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। ওকে, তো এখন এই কথাটা, এইগুলার অ্যান্সার তো লামিয়া আর রিক্তি ভালো মতো দিল। তো এখন মারিয়া বলবা। হ্যাঁ, এখানের মধ্যে দেখো 2 নম্বরে কি বলতেছে, যে দিস ডিক্রিজেস দ্য ভলিউম অফ দ্য সাবমেরিন, যে এই যে কম্প্রেশনটা হচ্ছে পানির ওই প্রেসারের জন্য, কম্প্রেসিভ ফোর্সের জন্য কি হচ্ছে? সাবমেরিনের ভলিউমটা কমে যাচ্ছে। তো এখন বললো explain the action that should be taken to maintain a constant depth as the volume of submarine is decreased. সো এখন এই যে সাবমেরিনের ভলিউমটা কমে গেছে, সো তাহলে কি হবে? মাত্র একটা কথা বলছিলাম, সাবমেরিনের ভলিউম কমাতে কি হবে মারিয়া? সাবমেরিনের ভলিউম কমাতে কি হবে? কি বলছিলাম? ওয়েট বেড়ে যাবে। ওয়েট বেড়ে যাবে। হ্যাঁ, ভলিউম অফ দ্য সাবমেরিনের সাথে ওয়েটের কি রিলেশন? the upthrust. এখানের মধ্যে প্রত্যেকটা কোয়েশ্চেন তোমার বুঝার পরে এরপর অ্যান্সার দিতে হবে। এখানের মধ্যে একটু আগেই তো ওরা দুজন অ্যান্সার দিল। ফার্স্টে কি বলছিলাম, যে আপথ্রাস্টের ফর্মুলা কি? ডেনসিটি অফ ফ্লুইড ইনটু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড ইনটু জি, তাই না? সো এখন তোমার যখন নাকি কম্প্রেসিভ ফোর্সের জন্য ভলিউম কমে গেল, সাবমেরিনের ভলিউম কমে গেল, সো তখন রিক্তি কি বলছিল? বলছে না যে ফ্লুইড ডিসপ্লেসড এর ভলিউমও কমে যাবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, ফ্লুইড ডিসপ্লেসড এর ভলিউম কমে গেলে কি হবে? আপথ্রাস্টের কি হবে? কমে যাবে। আপথ্রাস্ট কমে যাবে। সো আপথ্রাস্ট কমলে আমাদের কি সমস্যা? আপথ্রাস্ট কমে গেলে ওয়েট নিচের দিকে চলে যাবে, মানে সাবমেরিন নিচে চলে যাবে। ওয়েট তো যা ছিল তাই আছে। সো আপথ্রাস্ট যদি কমে যায়, সো তাহলে নিচে নেমে যাবে, কনস্ট্যান্ট ডেপথটা মেইনটেইন করতে সমস্যা হবে, তাই না? হ্যাঁ, প্রবলেমটা বুঝতে পারতেছো কি বললাম সবাই? যে এখানের মধ্যে মারিয়া আমাদেরকে যেটা বললো এটা ঠিক আছে, যে কি জিনিস? ফার্স্ট অফ অল আমাদের অবস্থা ছিল এরকম। হ্যাঁ জেরিন, বলো তো। ফার্স্টে আমাদের সিচুয়েশনটা হলো এরকম যে সাবমেরিনটা কি আছে, একটা কনস্ট্যান্ট ডেপথ মেইনটেইন করতেছে, যে সে এই ডেপথেই থাকতে চায়, এই ডেপথ থেকে উপরে উঠতে চাচ্ছে না, নিচেও নামতে চাচ্ছে না। কিন্তু কি হয়েছে?
তার উপরে যে কম্প্রেসিভ ফোর্স গুলি কাজ করতেছে, এই কম্প্রেসিভ ফোর্স গুলি কি করবে? সাবমেরিনের ভলিউমটাকে কমাই দিবে না, বলতো জেরিন? সো এখন এই কম্প্রেসিভ ফোর্স গুলি সাবমেরিনের ভলিউমটা কমাই দিলে কি করবে? এই কম্প্রেসিভ ফোর্স গুলো সাবমেরিনের ভলিউমটা কমাই দিলে পরে তখন আপথ্রাস্ট কে কমাই দিতেছে। তো আপথ্রাস্ট তো ওয়েটের সমান হইতে হবে যদি কনস্ট্যান্ট একটা ডেপথ মেইনটেইন করতে চায়, তাই তো? সো আপথ্রাস্ট যদি কমে যায়, সো তাহলে কি ওয়েটটাকেও ইকুয়াল অ্যামাউন্টে কমায় নিতে হবে আমাদেরকে, নাকি মারিয়া? হ্যাঁ ভাইয়া। তো তাহলে ওয়েটটাকে কমানোর জন্য হোয়াট ডাজ দ্য সাবমেরিন নিড টু ডু? সাবমেরিনের ওয়েটটা কমানোর জন্য কি করবে সে? ভলিউম করে দিবে। ভলিউম তো তার কমেই গেল এটা প্রেসারের জন্য। তো এখন হুম। সে তার ওয়েটটাকে কিভাবে কমাবে? হুম, মাত্র যে ব্যালাস্ট ট্যাঙ্কের কাহিনীটা বললাম ওইটার মধ্যে কি ছিল বলতো? ব্যাসকে যে ভলিউম ডিসপ্যাচ মানে করে দিবে যে। ওয়াটার ছেড়ে দিবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ব্যালাস্ট ট্যাঙ্কে ওয়াটারের যে ভলিউম ওয়াটারটা আটকে কমাই রাখছিল দিবে। ওখানে থেকে ওয়াটার যদি কমায় দেয়, সো তাহলে সাবমেরিনের ওয়েট কমে গেল। সো যতটুকু আপথ্রাস্ট কমছে বিকজ অফ দ্য ডিক্রিজ ইন ভলিউম, ততটুকু আমরা ওয়েট কমাই দিলাম বাই রিলিজিং ওয়াটার ফ্রম দ্য বালাস্ট ট্যাঙ্ক। সো তাহলে পরে ইভেনচুয়ালি আপথ্রাস্টের ওয়েটটাকে আমরা কি রাখলাম? সমান সমান রাখলাম, তাহলে যেন সে কি করতে পারে? ডেপথটা মেইনটেইন করতে পারে। বুঝতে পারছো কি বললাম? সো তাহলে এখানের মধ্যে তোমার সিকোয়েন্স গুলা, প্রবলেম সলভিং সিকোয়েন্স গুলা সব সময় ফলো করতে পারতে হবে, আর না হলে পরে কিন্তু কোশ্চেন গুলো সলভ করতে পারবা না। সো ব্যাপারটা দেখো আরেকবার কি বলতেছি, সুভাষিস খেয়াল করো যে ফার্স্টে কি হচ্ছে এখানের মধ্যে। বললো সাবমেরিন যখন নাকি একটা সার্টেন ডেপথে গেল, ওই ডেপথে যে সারাউন্ডিং প্রেসার এত বেশি যে ওই প্রেসারের জন্য সাবমেরিনের ভলিউম কমে গেছে। এখন সাবমেরিনের ভলিউম কমে গেলে কি হবে সুভাষিস? সাবমেরিনের ভলিউম কমে গেলে কি হবে? কম্প্রেসিভ ফোর্সেস গুলো মানে মানে ওই সারফেসের উপরে অ্যাক্ট করবে বেশি করে মানে কম্প্রেসিভ বললামই তো এক্সটেন্ট। কম্প্রেসিভ ফোর্স অ্যাক্ট করে ভলিউমও কমায় দিছে। সো এখন ভলিউম হ্যাঁ কমে হ্যাঁ, গেলে কি হবে? ভলিউম কমলে তখন ওর উপরে যে আপথ্রা যেটা কাজ করতেছিল ওই ওয়াটারের ওইটা আস্তে আস্তে কমবে। ভেরি গুড। আর সো তাহলে ভলিউম কমে গেলে তারপর আপথ্রাস্ট কমে গেছে। হুম, হ্যাঁ ভাইয়া। তো এখন ভলিউম কমে গেলে যদি আপথ্রাস্ট কমে যায়, সো এখন কি হবে? সে তো কনস্ট্যান্ট একটা ডেপথ মেইনটেইন করতে চাচ্ছে। দেন ওই সেটার জন্য কি দরকার? আপথ্রাস্ট আর হ্যাঁ ওয়েটটাকে সমান সমান থাকা দরকার, কিন্তু আপথ্রাস্টটা তো কমে গেল। সো তাহলে আপথ্রাস্ট যতটুকু কমছে ততটুকু আমাদের ওয়েটও কমাইতে হবে না? জি ভাইয়া। সো তাহলে আপথ্রাস্ট যতটুকু কমছে ততটুকু আমাদের ওয়েটটাও কমাইতে হবে। সো ওয়েট কিভাবে কমাবো আমরা সাবমেরিনের? ওই যে মানে ব্যালান্স ট্যাঙ্কের মধ্যে যে মানে এক্সট্রা যে পানিটা নিছিল ওইটা রিলিজ করে দিবে যাতে ওই ভেরি মেইন গুড। সো মানে তাহলে ব্যালান্স ট্যাঙ্কের থেকে এখন মাস পানিটা রিলিজ করে দিলে পরে আমরা ওয়েট অফ দ্য সাবমেরিন কে কমাই দিলাম, কত এন্ড ইভেনচুয়ালি আপথ্রাস্টার ওয়েটটাকে সমান বানায় ফেললাম, তাহলে যেন আমরা কি করতে পারি? ডেপথটাকে মেইনটেইন করতে পারি। সবার কাছে কি সিকোয়েন্সটা বোঝা গেছে কিভাবে আমরা প্রবলেমগুলো সলভ করব? এগুলা কিন্তু একদম বেসিক প্রবলেম, এগুলা জিনিস পারতেই হবে, এগুলা একদম গাইডেড কোয়েশ্চেন তোমাদের জন্য। এগুলা যত বড় হবা তত তোমাদের প্রবলেম সলভিং স্কিল নিজে থেকে থাকতে হবে, যে তোমাদের গাইড করবেন। এখান কিন্তু কোশ্চেন গুলা এ বি সি দিয়ে অর B1 C1 D1 এগুলা দিয়ে দিয়ে কি করতেছে? গাইড করতেছে, যে তোমাকে বুঝাই দিতেছে যে এইটার অ্যানসারটা এটার সাথে রিলেটেড, এইটার অ্যানসারটা এটার সাথে রিলেটেড। এমন না দিয়ে একদম ফুল একটা এক্সপ্লেনেশনও তোমাদের কাছে চেয়ে বসতে পারে। সো ওগুলার জন্য তোমাদের প্রিপেয়ার থাকা লাগবে। সো এখানের মধ্যে কাজটা কি, সিকোয়েন্সটা কি হইলো? সিকোয়েন্সটা যদি আমরা এখানের মধ্যে লিখে রাখি যে কি হয়, ডিউ টু ইনক্রিজ ইন প্রেসার কি হয়েছে? ভলিউম অফ সাবমেরিন ডিক্রিজড। তো এখন সাবমেরিনের ভলিউম কমলে কি হবে? আপথ্রাস্ট কমে যাবে, তাই না মারিয়া?
তো এখন এখানের মধ্যে কাজটা কি, ইনক্রিজ ইন প্রেসার, সো তাহলে কম্প্রেশন হয়, তো কম্প্রেশন হয় দেখে কি হয়, ভলিউম কমে যায়। তো এখন এই যে ভলিউম কমে গেল, তো তাহলে কি হবে, ভলিউম কমলে আপথ্রাস্ট কেন কমবে, রিজনিংটা কি, ভলিউম কমলে আপথ্রাস্ট কমবে বিকজ আপথ্রাস্ট ইজ ইকুয়াল টু ডেনসিটি অফ ফ্লুইড ইনটু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড ইনটু জি। সো তাহলে সাবমেরিনের ভলিউম কমে গেলে ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড কমে যাবে, সো ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড কমে গেলে আপথ্রাস্ট কমে যাবে। ওকে, তো এই সিকোয়েন্স পর্যন্ত বুঝা গেছে, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে কি, বাট we have to maintain constant depth. সো আমাদের কি করতে হবে, ডেপথটাকে মেইনটেইন করা লাগবে। তো ডেপথ মেইনটেইন করার জন্য হোয়াট নিড টু বি ডান, আপথ্রাস্ট আর ওয়েটটাকে সমান রাখতে হবে। তো তাহলে এটার জন্য কি, ফর দিস টু হ্যাপেন upthrust must be equal to weight, right? কিন্তু যেহেতু আপথ্রাস্ট কমে গেল, সো তাহলে কি, ওয়েটটাকে আপথ্রাস্টের সমান রাখার জন্য ওয়েটকেও কমাইতে হবে। বাট সিন্স upthrust decreased, কেন কমছে ওটা উপরে রিজনিং লেখা, the weight must also be decreased, weight must also be decreased to maintain constant depth। তো কনস্ট্যান্ট ডেপথটা মেইনটেইন করার জন্য এই কাজ করতে হবে। তো এটা করার জন্য কি দরকার, সো হাউ টু ডিক্রিজ ওয়েট, কি করা যাবে মারিয়া, ভলিউম চেঞ্জ করে দিব, ওয়াটার থেকে ব্যালাস্ট ট্যাঙ্ক থেকে পানি করে দিব। by releasing water from the ballast tank। তো এই যে রিজনিং গুলা, সিকোয়েন্স গুলা, এগুলা তোমাদের মাথায় করতে হবে, ঠিক আছে? এই সবগুলা কোয়েশ্চেন, রিজনিং, নিজের সাথে নিজের এরকম আর্গুমেন্ট করে 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 অ্যানসারে জাম্প করতে হবে। তোমরা জাস্ট কোয়েশ্চেন দেখেই এ লেভেলস এর কোয়েশ্চেন কখনো ডিরেক্ট সলভ করতে পারবা না। তোমাদের এই রিজনিং গুলি যেন মাথার মধ্যে এরকম সিকোয়েন্সে কাজ করে, এর জন্য আমি প্রথমের এই কয়টা কোয়েশ্চেন করাই দিতেছি, যেন তোমরা বুঝতে পারো যে এই যে সিকোয়েন্স গুলা এন্ড রিজনিং গুলা, বারবার যে আমি লিংক আপের কথাগুলি বলি, এইটা হলো তোমাদের মেইন রিজন। যে কোয়েশ্চেন কিন্তু মাত্র 2 মার্কের, কিন্তু তোমাকে যে বললো যে কি হয়, দিস ডিক্রিজেস দ্য ভলিউম অফ দ্য সাবমেরিন, কোন দিস, আগের কোয়েশ্চেনের সাথে রিলেটেড কি, ইনক্রিজড প্রেসার অফ দ্য সারাউন্ডিং। সো ইনক্রিজড প্রেসার অফ দ্য সারাউন্ডিং কম্প্রেশন করায়, কম্প্রেশন হইলে পরে সাবমেরিনের ভলিউম কমে যায়। তো সাবমেরিনের ভলিউম কমলে কি হবে, এইটা তোমার ফার্স্টে মাথায় আসা লাগবে। তো সাবমেরিনের ভলিউম কমলে কি হবে, আপথ্রাস্টটা কমে যাবে। তো এটা তোমার মাথায় আসলো। তো এখন তুমি কোশ্চেনটা দেখলা, কোশ্চেন কি, এক্সপ্লেইন দ্য অ্যাকশন that should be taken to maintain constant depth as the volume of the submarine decrease। যে এখন তোমার মাথায় আসতে পারে, আচ্ছা সাবমেরিনের ভলিউম কমলে কনস্ট্যান্ট ডেপথ মেইনটেইন করার জন্য কেন কোনো কাজ করতে হবে, বিকজ ভলিউম অফ দ্য সাবমেরিন কমে গেলে পরে আপথ্রাস্ট কমে যাবে, কিন্তু কনস্ট্যান্ট ডেপথ মেইনটেইন করার জন্য আপথ্রাস্ট আর ওয়েট মাস্ট বি সেম। তো আপথ্রাস্ট আর ওয়েট যদি সেম না থাকে, সো তাহলে কনস্ট্যান্ট ডেপথ তুমি মেইনটেইন করতে পারবা না। তো আপথ্রাস্ট কমে গেছে মানে ওয়েটকেও কমাইতে হবে। তো ওয়েটকে কমানোর জন্য কি করতে হবে, ব্যালাস্ট ট্যাঙ্কের থেকে পানি ছেড়ে দিতে হবে। ওকে, সো এইগুলি হবে তোমার রিজনিং, যেভাবে তুমি কি করবা, অ্যানসার গুলা দিবা। সো এখানের মধ্যে আমাদের অ্যানসারটা দেখো, আমরা অলরেডি নিচে লিখে রাখছি, ওরা কি অ্যানসার দিছে দেখো। কি করতে হবে, এক্সপ্লেইন দ্য অ্যাকশন দ্যাট শুড বি টেকেন, কি, পাম্প আউট ওয়াটার, ঠিক আছে, টু ডিক্রিজ দ্য ওয়েট। সো তাহলে যেন কি হয়, টু কম্পেনসেট দ্য আপথ্রাস্ট, যে
আপথ্রাস্টটা যে কমে গেল, তো ওই আপথ্রাস্টের ডিক্রিজটাকে সমান সমান করার জন্য ইকুয়াল অ্যামাউন্টের ওয়েট কি হইতে হবে, কমাইতে হবে। সো তাহলে হোয়াট উই উইল রাইট ডাউন ওভার হিয়ার, যে দ্য অ্যাকশন মাস্ট বি টেকেন কি, ওয়াটার মাস্ট বি released from the ballast tank to decrease the weight of the submarine, weight of the submarine, which will compensate for the decrease in upthrust. যে আপথ্রাস্ট যতটুকু কমলো ওই সেম অ্যামাউন্টে ওয়েটটাকে কমাইতে হবে। সো ওয়েটটাকে কমানোর জন্য কি দরকার, দ্য অ্যাকশন ইজ রিলিজ ওয়াটার ফ্রম দ্য ব্যালাস্ট ট্যাঙ্ক। সো এইটা হলো আমাদের মেইন অ্যান্সার। তো এই সিকোয়েন্সটা, এই রিজনিং গুলা এইভাবে যদি তুমি চিন্তা না করো, তুমি এ লেভেলস এর কোয়েশ্চেন সলভ করতে পারবা না। তুমি বারবারই দেখবা যে তোমার অ্যান্সার মার্ক স্কিমের সাথে মিলে না, বা তোমার অ্যান্সার রাইট হচ্ছে না। কেন? বিকজ তুমি ভুল অ্যান্সার দিতেছো তাই। ঠিক আছে, অ্যান্সার রাইট না হওয়া মানে তো ভুল হয়। এখন ভুল কেন হবে? বিকজ তুমি লজিক্যাল ওয়েতে চিন্তা করতেছো না এর জন্য। ওকে, তো এখন কি বলতেছে দেখো, এটা একটা মজার কোয়েশ্চেন। কি জিনিস? দ্য সাবমেরিন ইজ মেড ফ্রম স্টিল। আচ্ছা, তো তাহলে সাবমেরিনের যে আউটার বডিটা, এটা কি দিয়ে বানানো? স্টিল দিয়ে বানানো। এখন বলতেছে সাজেস্ট ওয়াই আ ম্যাটেরিয়াল such as fiberglass which has a much smaller young modulus than steel would be unsuitable at greater depths. তো ইয়াং মডুলাস কম, ফার্স্টে বললো কি মাচ স্মলার ইয়াং মডুলাস। তো তাহলে ইয়াং মডুলাস কার সাথে রিলেটেড? সাইমা বলতে পারবা? Stress or strain. স্ট্রেস এন্ড স্ট্রেন। বেসিক্যালি এটা ইয়াং মডুলাসের অ্যানসারটা এইভাবে বলতে হবে যে ইয়াং মডুলাস ইজ রিলেটেড টু স্টিফনেস, রাইট? যে তোমার কতটুকু ফোর্স এক্সার্ট করলে বা কতটুকু স্ট্রেস অ্যাপ্লাই করলে কতটুকু স্ট্রেন হবে, এই জিনিসটার সাথে রিলেটেড। ওকে, সো তাহলে ইয়াং মডুলাস কম, হোয়াট ডাজ দ্যাট মিন? তার স্টিফনেস কম, তাই না? সো ইয়াং মডুলাস কম মানে তার স্টিফনেস কম। তো স্টিফনেস যদি কম হয় তো তাহলে কি হবে? অল্প একটু প্রেসারে বা অল্প একটু ফোর্সে সে অনেক বড় একটা ডিফরমেশন দেখাবে। সো তাহলে এই ফাইবার গ্লাস দিয়ে বানানো সাবমেরিন যদি তুমি অনেক গ্রেটার ডেপথে নিয়ে যাও, হোয়াট উইল হ্যাপেন? বেশি ডেপথে প্রেসার বেশি। সো এই হায়ার প্রেসারে কি হবে? ওই ফাইবার গ্লাস দিয়ে বানানো সাবমেরিন এত বেশি কম্প্রেশন হয়ে যাবে যে তার ভলিউমটা খুবই ডিক্রিজ করবে অনেক তাড়াতাড়ি, তাই না? বলো জেরিন, বুঝতে পারতেছো কি বলতেছি? জি ভাইয়া। ওকে, সো তাহলে ব্যাপারটা কি সবাই একটু আরেকবার খেয়াল করো, যে বলতেছে সাবমেরিন হলো স্টিল দিয়ে বানানো। তো এখন বললো যে ফাইবার গ্লাস দিয়ে বানাইলে পরে কি সমস্যা, যে ফাইবার গ্লাসের ইয়াং মডুলাস কম। সো এখন বললো যে এরকম কম ইয়াং মডুলাস ওয়ালা ম্যাটেরিয়াল দিয়ে সাবমেরিন বানাইলে পরে কি সমস্যা হবে, আনসুটেবল কেন হবে। তো ব্যাপারটা তোমার কি বোঝা লাগবে? ফার্স্টে দেখবা যে তুমি একটা ইনফরমেশন হলো ইয়াং মডুলাস কম, আর একটা ইনফরমেশন হলো আনসুটেবল এট গ্রেটার ডেপথস। সো তাহলে তোমার ইয়াং মডুলাসের সাথে কি রিলেট করবা? স্টিফনেস রিলেট করবা, যে কতটুকু স্ট্রেস অ্যাপ্লাই করলে কতটুকু স্ট্রেইন দিবে। তো এখন তুমি গ্রেটার ডেপথের ব্যাপারটা দেখলা। আচ্ছা, ডেপথ বাড়লে কি হবে? মাত্রই আমরা পড়ে আসছি মারিয়া, যত ডেপথে যাবে প্রেসার তত বেড়ে যাবে, তাই তো? সো যত ডেপথে যাচ্ছে প্রেসার তত বাড়তেছে। তো প্রেসার যদি বেড়ে যায় তো কি হবে? স্মল ইয়াং মডুলাস ওয়ালা ম্যাটেরিয়াল অনেক বেশি ডিফরমেশন হবে, মানে অনেক বেশি কম্প্রেসড হয়ে যাবে। এখানে কম্প্রেসিভ ফোর্স কাজ করতেছে না, তো তাহলে সে কি হয়ে যাবে? অনেক বেশি কম্প্রেসড হয়ে যাবে। তো এত বেশি যদি কম্প্রেসড হয়ে যায় তো তাহলে কি তার চেঞ্জ ইন ভলিউমটা হয়ে যাবে খুবই বেশি। তো আমরা তো মাত্রই দেখলাম যে ভলিউম চেঞ্জ হলে তো খুবই বাজে একটা সমস্যা হয়, যে
সাবমেরিনের ডেপথটা মেইনটেইন করতে প্রবলেম হয়। তো তাহলে সাবমেরিনের ডেপথ মেইনটেইন করার জন্য কি করতে হবে, বারবার যদি এরকম ফ্রিকোয়েন্ট চেঞ্জ ইন ভলিউম হয়, তো তাহলে তখন বারবার আমাদের পানি ম্যানিপুলেট করা লাগবে, একবার পানি ইনসার্ট করতে হবে ব্যালাস্ট ট্যাঙ্কে, একবার ওখানে থেকে রিলিজ করতে হবে, এমন টাইপের। তো তাহলে এর জন্য ফাইবার গ্লাস দিয়ে বানানো সাবমেরিন আনসুটেবল। কেন, বেশি ডেপথে গেলে পরে সে এত বেশি কম্প্রেসড হয়ে যাবে যে তখন আমাদের ভলিউম অফ ওয়াটার অনেক বেশি ডিসপ্লেস করা লাগবে, অর এত ছোট হয়ে যেতে পারে যে ভিতরের যে মানুষগুলা আছে মানুষগুলাকে শুদ্ধ চ্যাপ্টা বানায় ফেলতে পারে। ঠিক আছে, ওরা অ্যানসারে কি লিখছে দেখো, যে a much greater compressive strain will be produced, ঠিক আছে, or it will compress more easily, যে যার নাকি ইয়াং মডুলাস কম। ঠিক আছে, ইয়াং মডুলাস হলো অ্যাকচুয়াল স্টিফনেস দেয়, আর স্প্রিং কনস্ট্যান্টটা ক্রস সেকশনাল এরিয়া আর অরিজিনাল লেন্থ কে কনসিডারেশনে নেয় না। এই দুটা জিনিস নিয়ে বলছিলাম যে ইয়াং মডুলাস কেন বেটার একটা স্টিফনেস এর মেজার। ঠিক আছে শুভাশিস, এগুলা লেকচারের মধ্যে প্রত্যেকটা জিনিস ডিটেইলে বলা হয়েছে যে কেন আমরা ইয়াং মডুলাসের ব্যাপারটা আসতেছি। আমরা তো ও লেভেলসে থাকতে সময় ফোর্স এন্ড এক্সটেনশন নিয়ে পড়েই আসছিলাম। তো তাহলে পরে আমাদের ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এটা, তো তাহলে F = K ডেল্টা x, শেষ। আমাদের তাহলে স্টিফনেস, স্ট্রেস, স্ট্রেইন এগুলার কেন দরকার? বিকজ যখন নাকি আমরা ইয়াং মডুলাস বের করব, ইয়াং মডুলাস ইজ দা প্রপার্টি অফ দা ম্যাটেরিয়াল ইটসেলফ। ঠিক আছে, সে ম্যাটেরিয়ালের অ্যাকচুয়াল প্রপার্টিটা আমাদেরকে শো করবে, বুঝতে পারছো? তো তাহলে ওখানের জন্য ম্যাটেরিয়ালের ডাইমেনশন কেমন এইসব জিনিস নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। তো এর জন্য ইয়াং মডুলাসটা হলো আমাদের সবচেয়ে ফান্ডামেন্টাল কনসেপ্ট। তো ওই জিনিসটা আমাদের আলাদা করে বুঝতে হবে যে ইয়াং মডুলাস হলো স্টিফনেসের বেটার মেজারমেন্ট। ওকে, বুঝতে পারছি। হ্যাঁ, clear। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, ইয়াং মডুলাস যেহেতু ফাইবার গ্লাসের কম, সো তাহলে সে অনেক ইজিলি কম্প্রেস হয়ে যাবে। সো ইজিলি যদি কম্প্রেস হয়ে যায় তো অনেক বড় একটা ভলিউমের চেঞ্জ আনবে, আর বড় একটা ডিফরমেশন দেখাবে। সো প্রোডিউসিং আ লার্জ ডিক্রিজ ইন ভলিউম, বা ভলিউমের ডিক্রিজ মানে কি আপথ্রাস্টের ডিক্রিজ। ঠিক আছে, সো এখানের জন্য আমরা অ্যানসারটা কি লিখতে পারি, এখানের জন্য আমরা অ্যানসারটা লিখতে পারি এরকম যে ফাইবার গ্লাস উড ডিফর্ম ডিফর্মটা কি, ডিফর্মটা হলো কম্প্রেসড হবে আর কি, would get compressed very easily because of the much smaller young modulus. So young modulus যেহেতু কম, so তাহলে কি হবে, সে অনেক বেশি ইজিলি কম্প্রেসড হয়ে যাবে, which will lead to large decrease in volume at greater depths. So তাহলে বেশি ডেপথে গেলে পরে প্রেসার বেড়ে যাবে, সো তখন অনেক তাড়াতাড়ি তার ভলিউমটা কমে যাবে, বা অনেক তাড়াতাড়ি তার আপথ্রাস্টটা কমে যাবে। সো এরকম সমস্যা হবে। সো এর জন্য ফাইবার গ্লাস দিয়ে কি বানানো হয় না, সাবমেরিন বানানো হয় না। এর জন্য সাবমেরিন বানানোর জন্য কি লাগবে, অনেক স্টিফ ম্যাটেরিয়াল লাগবে, লাইক স্টিল। ওকে, সো এই কোশ্চেন নাম্বার 2 নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? লামিয়া বুঝতে পারছো সব? ওকে আচ্ছা, সো তাহলে এখন আমরা কোশ্চেন নাম্বার 3 দেখি। কোশ্চেন নাম্বার 3 তে এখানের মধ্যে কি বলতেছে। ওকে, সো কোশ্চেন নাম্বার 3, in the game of pooh sticks, sticks are dropped into a river from one side of a bridge to see which reaches the other side first. যে এখানের মধ্যে কি করবে, যে নদীর এক পাশ থেকে ওরকম একটা স্টিক ছেড়ে দিবে, দেন দেখবে যে নদীর এক পাশ থেকে আরেক পাশে
ঠিক আছে, যে ব্রিজের আর কি, যে ওয়ান সাইড অফ দ্য ব্রিজ থেকে আদার সাইড অফ দ্য ব্রিজে কোন স্টিকটা তাড়াতাড়ি যাচ্ছে, যে স্টিকটা তাড়াতাড়ি যাবে ওটা জিতবে আর কি বেসিক্যালি। তো এখন এখানের মধ্যে কি, a stick is dropped into the center of the river at A1. So তাহলে রিভারের সেন্টারের দিকে, যে ব্রিজের উপরে উঠে, মনে করো তুমি ব্রিজে উঠে কি করতেছো, একটা স্টিক ফাললা। তো এখন ওই স্টিকটা কি করলো, A1 এ যে পড়লো। এখন বললো and moves at a steady speed to A2. সো তাহলে A1 এ রিলিজ করছো, সো এখন এটা কোথায় গেছে, একটা স্টেডি স্পিডে A2 পর্যন্ত গেছে, উইনিং দ্য গেম, যে সে ম্যাচটা জিতছে। কার সাথে ম্যাচ লাগছিল, আরেকজনের সাথে, যে another stick is dropped into river near the edge B1. এই বর্ডারের কাছে এদিক দিয়ে যে একজন স্টিক ছাড়ছিল, তো ওইটা কি করছে, মাত্র B2 পর্যন্ত যাইতে পারছে, সো তাহলে সে রেসটা হারছে আর কি। and ends up swirling around at B1. এখন বললো A নাম্বারে add to the diagram to show the water flow at A1, কি বলে, A2 and B2. সো এখন A2 and B2 তে কোন জায়গায় কেমন টাইপের ওয়াটার ফ্লো হচ্ছে ওই জিনিসটা ফার্স্টে বলতে। তো এখন এখানের মধ্যে দুইটা আমাদেরকে হিন্ট দিয়ে দিছে, দেখো তো নাবিল হিন্ট গুলা কি কি। একটা হলো moves at a steady speed Steady to speed. A2, আর আরেকটা হলো ends Is up swirling around. swirling around at B2. সো তাহলে এখানে থেকে আমাদের আইডিয়াটা কি হবে, এই দিক দিয়ে হবে ল্যামিনার ফ্লো, A1 A2 এর এদিক দিয়ে কি হবে, ল্যামিনার ফ্লো হবে, আর B2 এর এদিক দিয়ে সোয়ার্লিং হবে, which means ওই দিকে কি হবে, টার্বুলেন্ট ফ্লো হবে, তাই তো। সো তাহলে what will happen over here, যে এই জায়গায় the water will follow laminar flow, আর এই জায়গায় the water will follow turbulent flow। ঠিক আছে, তো এক জায়গায় ল্যামিনার ফ্লো আরেক জায়গায় টার্বুলেন্ট ফ্লো হচ্ছে। সো তাহলে যেখানে ল্যামিনার ফ্লো ওখানে তো ইজিলি ফ্লো করে চলে আসতে পারছে, টার্বুলেন্ট ফ্লোর ওখানে বারবার ঘুরে 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 B2 ওই জায়গাতেই আটকায় আছে আর কি। এরপরে বললো কি বি নাম্বারে, যে নেম এন্ড ডেসক্রাইব দ্য টাইপ অফ ওয়াটার ফ্লো এট A2 এন্ড B2। সো তাহলে A2 তে কি হচ্ছে, ল্যামিনার ফ্লো হচ্ছে। ল্যামিনার ফ্লো এর ডেসক্রিপশন কি, এটা আমরা উপরে আগে একবার লিখে আসছি, সো তাহলে বারবার একই জিনিস লিখে আমরা টাইম ওয়েস্ট করব না। আর এখানের মধ্যে কি হচ্ছে, টার্বুলেন্ট ফ্লো। সো আমরা একটু অ্যানসারটা দেখে নেই, তার অ্যানসারে কি বলতেছে। এই যে 3 নম্বরে তার অ্যানসারটা কি বলতেছে, ফার্স্টে ল্যামিনার এট A2, যে মিনিমাম দুইটা লাইন অ্যাপ্রক্সিমেটলি স্ট্রেইট এন্ড প্যারালেল লাইনস মাস্ট নট ক্রস। তো A2 তে ল্যামিনার ফ্লো ড্র করতে হবে। আর B2 তে কি, টার্বুলেন্ট এট B2 কি হচ্ছে, ইন্ডিকেটেড বাই লাইনস ক্রসিং or change in direction greater than 90 degree or chaotic lines, যে লাইনগুলো একটার সাথে আরেকটা মিক্স আপ হচ্ছে or অনেক অ্যাব্রাপ্ট চেঞ্জ হচ্ছে ডিরেকশনে। সো ওইটা হলো আমাদের ডায়াগ্রাম। সো ডায়াগ্রাম আমরা আঁকছি, ওটাতে সমস্যা নাই। এখন যে এক্সপ্লেনেশনটা চাইছে, যে A2 তে কি হচ্ছে, ল্যামিনার ফ্লো হচ্ছে। ল্যামিনার ফ্লো মানে নো অ্যাব্রাপ্ট চেঞ্জ ইন ডিরেকশন অর স্পিড, flows in straight lines, velocity constant at any point, no mixing of layers, no eddies are formed, blah 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 blah, অনেক কিছু লেখা। দেন B2 তে কি হচ্ছে, টার্বুলেন্ট ফ্লো, কি mixing of layers, formation of eddies, sudden changes in speed and direction of the flow। তো বারবার একই কথা। সো তাহলে এইগুলা অনেকগুলা রিপিটেটিভ কোশ্চেন তোমরা পাবা, যেগুলাতে কি একই ল্যামিনার ফ্লো এন্ড টার্বুলেন্ট ফ্লো এর এক্সপ্লেনেশন। সো তাহলে এক্সপ্লেনেশন আগে দেওয়া হয়েছে, সো এটা আমরা আলাদা করে লিখলাম না। ওকে, তোমরা লিখে নিবা, আমি এখানের মধ্যে ক্লাস টাইমের মধ্যে টাইমটা ওয়েস্ট করলাম না আর কি। এটা নিয়ে তো মনে হয় না কারো কোনো প্রবলেম আছে, কারো কি বুঝতে কোনো সমস্যা হয়েছে এখানে, মারিয়া? না বে, এটা ক্লিয়ার। ওকে, সো এখন আমরা কোশ্চেন নাম্বার 4 দেখি। ভাইয়া, বলো। টার্বুলেন্ট ফ্লোর ওই ডায়াগ্রাম গুলোতে একটা অ্যারো দিলেই হবে না? একটা অ্যারো দিলে ওরকম তুমি লেয়ার গুলা যে মনে করো একটা লেয়ার এরকম যে সেটা এদিক দিয়ে যে দেন এরকম গেল, দেন আবার এইদিকে সোয়ার্ল করে যখন নাকি আসবে,
তখন ওরকম অ্যারোগুলো যত এরকম অ্যাড করে দিবা তত এটা ফলো করতে পারবে যে ওই লেয়ারটা অ্যাকচুয়ালি কিভাবে মুভ করছে, বুঝছো? সো এরকম অ্যারোগুলো এরকম অ্যাড করে দিলে বেটার। ওকে, সো এখন যেটা বলতেছিলাম কোশ্চেন নাম্বার 4 কি বলতেছে, a science center houses a display with tall transparent tubes of different liquids. ওয়াও, যে একটা সায়েন্স সেন্টারের মধ্যে কি আছে, অনেক লম্বা লম্বা ট্রান্সপারেন্ট টিউব আছে যেগুলোর মধ্যে এরকম লিকুইড ভরা। ওকে, ভিজিটর্স ক্যান পাম্প এয়ার ইনটু বেলুন, কি বলে ইনটু দ্য বটম। আচ্ছা, ভিজিটর্স ক্যান পাম্প এয়ার ইনটু দ্য বটম অফ দ্য টিউবস টু ক্রিয়েট বাবলস দ্যাট রাইজ টু দ্য টপ এট ডিফারেন্ট স্পিডস। আচ্ছা, এটা এই কোশ্চেনটা হয়ে গেল ডায়াগ্রামটা। ওরকম আরেকটা আছে যে তারা কি করে, ওরকম এমন এমন টিউব আছে, বুঝছো? তো এরকম অনেকগুলা টিউব আছে, তো তারা কি করে নিচে থেকে এরকম পাম্প করে এরকম বাবেল দেয়, দেন বাবেল গুলা দেখে যে কত স্পিডে এগুলো উপরে উঠতেছে আর কি। তো এখন এখানের মধ্যে তাদের কাজটা কি, visitors can pump air into the bottom of the tubes to create bubbles that rise to the top at steady speeds. So এখন বললো কি, at different steady speeds. steady speed কিন্তু অনেক বড় একটা হিন্ট এখানের জন্য, এটা আমরা দেখব কি হয়। ওকে, সো A1 এ বলতেছে, সরি, ওকে, সো A1 এ বলতেছে add labeled arrows to the diagram to show the other two forces acting on a bubble as it rises through a liquid. সো খুবই কেয়ারফুল এখানের জন্য, এটার জন্য সাইমা আমাকে অ্যানসারটা বলবা। হ্যাঁ, যে ওয়েটটা তো লেবেল করা আছে, এখানে বাকি দুইটা ফোর্স কি কি হবে, ডিরেকশন কোনটার কোন দিকে হবে এটা একটু বলবা, ঠিক আছে? আপথ্রাস্ট উপরে নিচে ভিসকাস ড্র্যাগ। ভেরি গুড। সো আপথ্রাস্ট উপরে আর ড্র্যাগটা নিচে কেন বললা সাইমা? মুভমেন্ট উপরে, তাই অপোজিট ডিরেকশন এক্সিলেন্ট। সো হবে। তাহলে এই যে রাইজেস থ্রু আ ফ্লুইড, সো তাহলে উঠতেছে হলো উপরে, সো যেই ডিরেকশনে মুভ করবে তার উল্টা ডিরেকশনে হবে ড্র্যাগ। সো অলওয়েজ রিমেম্বার যে তোমার, সরি, ওয়েট আর আপথ্রাস্ট, ওয়েট অলওয়েজ নিচে, আপথ্রাস্ট অলওয়েজ উপরে, ঠিক আছে? ওয়েট অলওয়েজ নিচে, আপথ্রাস্ট অলওয়েজ উপরে, কিন্তু ড্র্যাগ ফোর্সটা কোন দিকে কাজ করবে, ইট উইল ডিপেন্ড অন দ্য ডিরেকশন অফ মুভমেন্ট, যে এদিকে মুভ করবে তার উল্টা ডিরেকশন হবে ড্র্যাগ, তো তাহলে ড্র্যাগটা হবে নিচে, তো তাহলে এদিকে হবে ড্র্যাগ ফোর্স। ওকে, সো এখানের মধ্যে দেখছো আমি কিন্তু কি করছি নাবিল, ডেলিবারেটলি আপথ্রাস্টের অ্যারোটা বড় দিছি, ঠিক আছে? হ্যাঁ, কারণ গ্রেটার না, উপরে হ্যাঁ, যেতেছে তো এই জন্য। তাহলে ওয়েট আর ড্র্যাগ মিলে যেন আপথ্রাস্টের সমান হয় আর কি, ঠিক আছে? সমান নাকি গ্রেটার? সমান হলে তো এক জায়গায় থাকবে না। টার্মিনাল ভেলোসিটিটা উপরে, যে ফার্স্টে আপথ্রাস্টটা বেশি ছিল, সো উপরে অ্যাসেলারেট করতেছিল, তো যত অ্যাসেলারেট করতেছে নিচের দিকে ড্র্যাগ বাড়তে 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 এক সময় কি হবে, ওয়েট আর ড্র্যাগ মিলে আপথ্রাস্টের সমান হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, তখন বুঝছি। আপওয়ার্ড একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে উপরে যাবে, এই যে স্টেডি স্পিডের কথা যে বলছিল ওটার জন্য আর কি, ঠিক আছে? যে ইভেন্চুয়ালি আপওয়ার্ড ডিরেকশনে টার্মিনাল ভেলোসিটি রিচ করবে। ভেরি গুড এসাস, স্টেডি স্পিডের জন্য। ওকে, সো তাহলে এখন আমাদেরকে বলল এইখানে with reference to the forces on the bubble explain why the bubble initially accelerates and then reaches a steady upward speed। মাত্রই কিন্তু নাবিলকে বোঝানোর সময় আমরা এক্সপ্লেনেশনটা বলে দিছি। কাজটা কি, যে initially upthrust is greater than weight and drag, so the bubble accelerates upwards। তাই তো, যে যেই ডিরেকশনে আনব্যালেন্সড ফোর্স ওইদিকে অ্যাসেলারেট করবে, accelerates upwards because
unbalanced force is upwards. তো তাহলে তোমার কিন্তু এই সিকোয়েন্স গুলো এগুলা কিন্তু আমরা ইউনিট 1 এ অনেক সময় নিয়ে এগুলা জিনিস সলভ করছি, যে তোমার আনব্যালেন্সড ফোর্স যেই দিকে হবে ওই দিকেই হবে অ্যাসেলারেশন, এন্ড অ্যাসেলারেট করলে ভেলোসিটি এখানের মধ্যে বাড়লো, তো এখন ভেলোসিটি বাড়লে কি হবে, ড্র্যাগ ফোর্সও বাড়বে। সো এখানের মধ্যে এই জিনিসটা বলবো। সো এখন এখানের মধ্যে কি ইনিশিয়ালি আপথ্রাস্ট হলো ওয়েট আর ড্র্যাগ এর থেকে বড়, বা শুরুতে তো ড্র্যাগ বলতে গেলে জিরোই আর কি, ঠিক আছে। সো দা বাবেল অ্যাসেলারেট আপওয়ার্ডস, কেন, বিকজ আনব্যালেন্সড ফোর্স ইজ আপওয়ার্ড। সো তাহলে আনব্যালেন্সড ফোর্স উপরে দেখে অ্যাসেলারেশন উপরে, কেন আনব্যালেন্সড ফোর্স উপরে, বিকজ আপথ্রাস্ট হলো ওয়েটের থেকে বড় আর কি। সো এটা প্রথমে বললাম। সো এখন অ্যাসেলারেট করলে কি হবে নাবিল, ভেলোসিটি বাড়বে, তাই তো? হ্যাঁ ভাইয়া। As velocity increases in the upward direction, as velocity increases in the upward direction, the drag force increases and as velocity increases, এই জিনিসটা লিখে নে, as velocity increases in the upward direction, the drag force increases but acts কোন ডিরেকশনে, ড্র্যাগ ফোর্সটা কোন দিকে কাজ করবে, ডাউনওয়ার্ড না, but acts in the downward direction. Eventually what will happen, eventually weight and drag will balance the upthrust. So eventually কি করবে, weight আর drag মিলে upthrustটাকে ব্যালেন্স করে দিবে। So resultant force will become zero or unbalanced force will become zero, যেটাই বলো। So resultant force will become zero, will become zero. So resultant force zero মানে acceleration zero, acceleration zero মানে কি velocity zero, নাবিল? না, স্টেডি। তাহলে acceleration becomes zero, thus reaching steady speed. তো তাহলে this will be our answer, একদম স্ট্যান্ডার্ড টার্মিনাল ভেলোসিটির অ্যান্সার, জাস্ট উল্টা ডিরেকশনে। যে নরমালি আমরা উপর থেকে নিচে নামা টার্মিনাল ভেলোসিটির এক্সপ্লেনেশন দিয়ে আসতাম, এখানে নিচের থেকে উপরে ওঠার জন্য। ঠিক আছে লামিয়া, বুঝতে পারছো এটা? জি ভাইয়া। ওকে, সো আমরা একটু অ্যানসারটা মিলাই নেই, দেখি এখানের মধ্যে কি বলতেছে তারা। সো ফার্স্ট অফ অল ওই লেবেলিংটা, যে আপথ্রাস্টটা উপরে, আপওয়ার্ড অ্যারো, ভিসকাস ড্র্যাগ বা ড্র্যাগ হলো নিচে। তো এখন এখানের মধ্যে এরপরে কি, যে explain why a steady upward speed is reached, কি হয়, initially viscous drag is equal to 0 or very small, or initially resultant force হলো upward, এটা হলো মেইন কথা, যে initially upthrust is greater than weight and drag। সো এটা প্রথমে বলছি। তো ইনিশিয়ালি আপথ্রাস্ট হলো ওয়েট আর ড্র্যাগ এর থেকে বেশি, সো তাহলে রেজাল্টেন্ট ফোর্স হলো উপরে। তো রেজাল্টেন্ট ফোর্স উপরে মানে অ্যাসেলারেশন উপরে, সো তাহলে উপরের দিকে অ্যাসেলারেট করবে, এটা হলো এক মার্ক। দেন অ্যাসেলারেট করতেছে দেখে ভেলোসিটি বাড়বে, ভেলোসিটি বাড়লে কি হবে, ড্র্যাগ ফোর্স বাড়বে, তো সেকেন্ড মার্ক পাইলাম। তো ড্র্যাগ ফোর্স বাড়তে বাড়তে ইভেন্চুয়ালি কি করবে, ইভেন্চুয়ালি ফোর্স গুলা ব্যালেন্স হবে, 3 মার্ক। ফোর্স গুলি ব্যালেন্স হলে রেজাল্টেন্ট ফোর্স হলো 0, সো তাহলে দেয়ারফর অ্যাসেলারেশন বিকামস 0। তো অ্যাসেলারেশন 0 হয়ে গেলে ভেলোসিটি বিকামস কনস্ট্যান্ট। সো দিস ইজ দ্য
টোটাল এক্সপ্লেনেশন যে জিনিসটা আমাদের চাইছে 7A2 তে। ওকে, তো 7A2 তে এই জিনিসটা চাইলো, এরপরে আমরা দেখি কি জিজ্ঞাসা করতেছে। এখন বললো write an expression which relates these forces for a bubble moving at a steady upward speed। So তাহলে এখানে এক্সপ্রেশনটা কি হবে? Upthrust is equal to weight plus drag, নাকি নাবিল? হ্যাঁ ভাইয়া। Upthrust is equal to weight plus drag। ওকে, এখন বি নাম্বারে কি বলতেছে? এখন বি নাম্বারে বলতেছে যে if the weight of the air in the bubble is ignored। সো তাহলে এয়ার বাবেলের ওয়েটটাকে যদি ইগনোর করি, যে এয়ার বাবেলের ওয়েটটা তো খুবই কম, সো তাহলে এটাকে যদি ইগনোর করি, সো তাহলে হোয়াট উইল হ্যাপেন? আপথ্রাস্ট আর ড্র্যাগ নিয়ে আমাদের বেসিক্যালি ডিল করা লাগবে। ওকে, সো এখানের মধ্যে কি বলতেছে দেখো, the steady speed upwards is given by this formula, যে টার্মিনাল ভেলোসিটি is equal to 2r স্কয়ার g into density divided by 9 এটা। ওকে, তো এখন বললো যে where density is the density, where rho is the density of the liquid, r is the radius of the sphere, যে স্ফিয়ারটা কি বাবল আর কি, এটা is the coefficient of viscosity of the liquid। এখন বললো যে explain why it is reasonable to ignore the weight of the air। এয়ার এর ওয়েটটাকে ইগনোর করা রিজনেবল কেন, এটা বলতে পারবা জেরিন? কেন এয়ার এর ওয়েটটাকে ইগনোর করলেও সমস্যা হবে না? কারেন্ট অনেক ছোট। ওয়েটটা কম কেন, এটাই যে ওয়েট অফ এয়ার বাবল কেন কম? বিকজ ডেনসিটি অফ এয়ার অনেক কম, তাই না বলো? হ্যাঁ। তো এই জিনিসটা বলতে হবে যে ওয়েটটাকে কেন ইগনোর করা যায়, বিকজ ডেনসিটি অফ এয়ার ইজ ভেরি ভেরি লো। তো তাহলে কি এখানের জন্য আমরা নরমালি এরকম বলতে পারি, কি আমরা এমন বলতে পারি যে ওয়েট ইজ ইকুয়াল টু ডেনসিটি ইনটু ভলিউম, সিন্স density of air is very very low in comparison to density of water or liquid। so তাহলে so weight of the air bubble can be ignored। যে এখানের জন্য যদি আমরা দেখি তার অ্যান্সারের মধ্যে কি বলছে, এখানের মধ্যে কাজটা কি, density of air is much much less than density of any other liquid। so তাহলে ওয়েট হলো আপথ্রাস্টের তুলনায় খুবই কম বা ড্র্যাগ ফোর্সের তুলনায় খুবই কম। so তাহলে তাকে আমরা বাদ দিয়ে দিলে পরেও কি হবে না, এত বড় কোনো যায় আসবে না। এখানে লামিয়া আমরা এই জিনিসটা লিখছে, বুঝছো? আমরা এটা জানি না বলতো যে ডেনসিটি অফ এনিথিং ইজ ইকুয়াল টু হোয়াট, মাস বাই ভলিউম না? সো এখন এখানে থেকে মাসটাকে সাবজেক্ট করছে, বুঝছো? এখানে কিন্তু ডেনসিটি ইনটু ভলিউম লিখছি, ঠিক আছে? ও আচ্ছা, ওয়েট, সরি সরি সরি, হ্যাঁ ওখানে জি হবে, থ্যাংক ইউ। তো আমি ভুলে জাস্ট ম্যাসটা লিখছি, তো তাহলে এখানে জি হবে। সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে ডেনসিটি অফ এয়ার হলো ভেরি ভেরি লো ইন কম্পারিজন টু ডেনসিটি অফ ওয়াটার অর এনি আদার লিকুইড। সো তাহলে ওয়েট অফ দ্য এয়ার বাবল ক্যান বি ইগনোরড as it is less than very very less than other forces। সো অন্য ফোর্স গুলোর তুলনায় কি হবে, এটা খুবই ছোট হবে আর কি এর জন্য। এখন বি2 তে কি বলতেছে,
B2 তে বলতেছে explain what happens to the speeds of the observed bubbles if the temperature of the liquid increases. So এখন টেম্পারেচার বাড়লে স্পিড গুলাতে কেমন চেঞ্জ আসবে এটা জিজ্ঞাসা করছে। তো এখন এটার অ্যানসারটা কে বলবা? এটার অ্যানসারটা হ্যাঁ বলো নাবিল। স্পিড ইনক্রিজ হবে কারণ আমাদের ভিসকসিটি কমে যাবে। Very good. যে টেম্পারেচার বাড়লে the coefficient of viscosity will decrease. So according to this formula over here, viscosity যদি কমে যায় so তাহলে কি হবে? The velocity will increase. তো এই জিনিসটা হবে আমাদের এখানের অ্যানসারটা। কি জিনিস? এই যে viscosity decreases, so তাহলে the velocity would be greater. So তাহলে এখানের জন্য কি লিখবো? যে as temperature increases, the viscosity of water will decrease. The viscosity of water will decrease. So velocity will increase. এই জিনিসটা ওকে। এরপরে 3 নম্বরে কি বলতেছে যে it is possible to create a small bubble followed by a larger bubble. যে ফার্স্ট একটা ছোট বাবল ক্রিয়েট করলে এরপর একটা বড় বাবল ক্রিয়েট করলাম। তো এখন বললো কি use the expression to explain why the larger bubble catches up with the smaller one. এইটার অ্যানসারটা সাইমা বলবা। সাইমা বলো তো যে ফার্স্টে আমরা স্মল বাবলটা ক্রিয়েট করলাম, স্মল বাবলটা আগে ক্রিয়েট করছি তো সে আগেই উপরে ওঠা শুরু করে দিল। এরপরে আমরা বড় বাবলটা ক্রিয়েট করলাম কিন্তু বড় বাবলটা ইভেনচুয়ালি স্মল বাবলটার সাথে ক্যাচ আপ করে ফেলে। সো তাহলে কেন এটা হয় এটা বলতে পারবা এই এক্সপ্রেশনটা ইউজ করে? সাইমা কি কোশ্চেনটা বুঝছো কি বলছি? ওই যে রেডিয়াস বাড়লে ভেলোসিটিও বাড়ে। রেডিয়াস বাড়লে ভেলোসিটিও বাড়ে। সো তাহলে রেডিয়াসের সাথে ভেলোসিটির কানেকশনটা স্পেসিফিক্যালি বলা লাগবে যে বাকি সবকিছু যদি সেমও থাকে সো তাহলে ভেলোসিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেডিয়াসের কি স্কয়ার, তাই না? সো তাহলে রেডিয়াস যদি বাড়ে ভেলোসিটি কি হবে ওইটার স্কয়ার টাইমস বাড়বে। সো তাহলে the velocity of the larger bubble will be greater, তাই না? The velocity of the larger bubble will be greater, so eventually it will catch up with the smaller bubble. সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো? সাইমা কি অ্যানসারটা বলছে? সাইমা বলছে যে কোশ্চেনটা কি বলছে ফার্স্টে বুঝো। কোশ্চেনে বলছে যে এমন করা পসিবল। কি করা পসিবল? প্রথমে একটা ছোট বাবল ক্রিয়েট করলাম, ছোট বাবলটা তো ক্রিয়েট হওয়ার পরে তো উপরে উঠে শুরু করে দিবে। এরপর একটা বড় বাবল ক্রিয়েট করলাম, তো দেখা গেছে কি ছোট বাবলটা তো আগে থেকে উপরে উঠতেছে কিন্তু বড় বাবলটা দেরিতে ক্রিয়েট করছে কিন্তু স্টিল বড় বাবলটা ইভেনচুয়ালি ছোট বাবলটার সাথে ক্যাচ আপ করে ফেলে বা তাকে ধরে ফেলে। সো এটা কিভাবে পসিবল এটা এক্সপ্রেশনটা ইউজ করে বলতে বলছে। সো আমরা কি বলবো? আমরা বলবো যে রেডিয়াস অফ দা বাবল যত বড় হবে তত কি হবে ভেলোসিটি বেশি হবে না? সো ভেলোসিটি বেশি হলে পরে এটা ইভেনচুয়ালি কি করতে পারবে ছোট বাবলটাকে ক্যাচ আপ করতে পারবে। মারিয়া কি বুঝতে পারছো কি বললাম? এটা বুঝিনি যা কোশ্চেনে কি বলছে এটা বুঝছো ফার্স্টে? কি বলছে বলো কোশ্চেনে? মানে হচ্ছে মানে বড় বাবলের ইয়ে থেকে ছোট বাবলসও মানে ক্রিয়েট করা যাবে, তো বাট এক্সপ্রেশন দিয়ে কিভাবে এটা আমি শো করব এটা বুঝতেছি না। কি ক্রিয়েট করা যাবে? মানে ছোট বাবলস যেগুলা কোশ্চেনটার মধ্যে এমন কথা বলছে যে একটা ছোট বাবল ক্রিয়েট করার পর একটা বড় বাবল ক্রিয়েট করা যায়, ঠিক আছে? তো এখন ব্যাপারটা হলো এরকম যে যেই বাবল তুমি ক্রিয়েট করে দিছো সে কি বসে থাকবে? বাবল ক্রিয়েট করলে সে কি করবে উপরে ওঠা শুরু করে দিবে না? তো তাহলে ছোট বাবলটাকে তুমি আগে ক্রিয়েট করলা, তো তাহলে ছোট বাবলটা কি করবে উপরে ওঠা শুরু করে দিবে নাকি? হ্যাঁ। তো তাহলে ছোট বাবলটা প্রথমে ক্রিয়েট করছো তো ছোট বাবলটা উপরে ওঠা শুরু করে দিছে অলরেডি।
তো ছোট বাবলটা উপরে উঠতেছে, তুমি এরপরে কি করলা, একটা বড় বাবল ক্রিয়েট করলা। তো বড় বাবলটা কি রেসের মধ্যে দেরিতে শুরু করলো না? হ্যাঁ। তো তাহলে বড় বাবলটা রেসটা দেরিতে শুরু করছে, কিন্তু বড় বাবলটা ইভেনচুয়ালি ছোট বাবলটার সাথে ক্যাচ আপ করে ফেলে, যে ছোট বাবলটাকে ধরে ফেলে। সো এইটা কিভাবে পসিবল, এই জিনিসটা এক্সপ্লেইন করতে বলছে। তো তার মানে কি হওয়া লাগবে, যে মনে করো এই হলো একটা রেস, যে তুমি এখান থেকে দৌড় দিবা, সাইমা এখান থেকে দৌড়াবে, ঠিক আছে? সাইমা তো ছোটখাটো সাইজের, এর জন্য ও স্টেপ নিতে পারে কম, এর জন্য কি হবে, ওর পার স্টেপ বেশি ডিসটেন্স কভার করতে পারে না। তো সাইমার স্পিড কম, তো তুমি সাইমাকে কি করলা, আগে ট্রাভেল করতে দিলা, ঠিক আছে? সাইমার রেস্ট আর বললাম আর কি একটা। তো এখন এখানের মধ্যে দেখো যে সাইমা রেস আগে শুরু করলো, এইটা হলো ফিনিশিং লাইন, ঠিক আছে? তো সাইমা রেস আগে শুরু করলো, তো সাইমা অলরেডি এখানে চলে আসছে। এখন তুমি রেস শুরু করবা, ঠিক আছে? এখন তুমি রেস শুরু করলে, এখন সাইমা এখানে আসার পরে তুমি কি করছো, তুমি দেরি করে রেস শুরু করছো, কিন্তু তুমি ইভেনচুয়ালি কি করছো, সাইমাকে ধরে ফেলছো। তো তাহলে এটা কিভাবে পসিবল হয়েছে, তোমার স্পিড বেশি এর জন্যই তো নাকি? হ্যাঁ। তো তোমার স্পিডটা কেন বেশি, এটার জন্য এক্সপ্লেনেশনটা কি বলা যায়? তুমি পার স্ট্রাইডে বেশি ডিসটেন্স কভার করতে পারবা, তো এর জন্য তোমার স্পিডটা হলো বেশি। কিন্তু এইখানের জন্য বাবলের জন্য আমরা কিভাবে অ্যান্সার দিব, যে ছোট বাবলটা আগে জার্নি শুরু করলো, কিন্তু বড় বাবলটা ইভেনচুয়ালি ছোট বাবলটাকে ধরে ফেলছে। তো তাহলে এটার এক্সপ্লেনেশনটা কিভাবে বলা যায়? বড় বাবলের ভেলোসিটি বেশি, জাস্ট এতটুকু বললেই হবে না, বড় বাবলের ভেলোসিটি কেন বেশি ওইটা বলতে হবে। এটা আমাদের এক্সপ্রেশন দেখে কিভাবে বোঝা যায় যে বড় বাবলের ভেলোসিটিটা কেন বেশি? মারিয়া? বড় বাবলের রেডিয়াস বেশি। রেডিয়াস বেশি হলে ভেলোসিটির সাথে রেডিয়াসের কানেকশন কি? ভেলোসিটি, রেডিয়াস বাড়লে ভেলোসিটি ইনক্রিজ করবে, রেডিয়াস বড় হলে। তো রেডিয়াস যদি বাড়ে ভেলোসিটি ইনক্রিজ করবে, যে রেডিয়াস যদি 2 টাইমস হয় ভেলোসিটি 4 টাইমস বাড়বে, তো এমন টাইপের। তো তাহলে ভেলোসিটি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেডিয়াস স্কোয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য এক্সপ্রেশন। সো এক্সপ্রেশন দেখে আমরা কি বুঝলাম, বড় বাবলের রেডিয়াস বেশি, সো তার মানে বড় বাবলের ভেলোসিটি বেশি, তো এর জন্য সে দেরিতে শুরু করলেও ইভেনচুয়ালি ছোট বাবলের সাথে ক্যাচ আপ করে ফেলতে পারে। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা। তো এখন এখানের জন্য কাজটা কি কি হবে, if radius increases so speed increases, তো এক্সপ্রেশন দেখে এটা বলতে হবে। সো এখানের জন্য আমাদের কাজটা কি, তোমার রিজনিং গুলা, যে ক্যাচ আপ করতে পারবে কেন, এটা তোমার মাথায় থাকা লাগবে, যে ক্যাচ আপ করার জন্য বা ওভারটেক করতে পারার জন্য হোয়াট ইউ নিড টু ডু, তুমি যাকে ওভারটেক করতে চাও তার থেকে তোমার স্পিড বেশি হইতে হবে নাকি? তুমি যদি কাউকে ওভারটেক করতে চাও কিন্তু তোমার স্পিড তার থেকে কম, জীবনে পারবা তাকে ওভারটেক করতে? না। তো তাহলে তোমার ছোট বাবলটাকে বড় বাবলটা ওভারটেক করবে। সো হোয়াট ডাজ দ্যাট মিন, দ্য বড় বাবল মাস্ট হ্যাভ আ গ্রেটার স্পিড দ্যান দ্য ছোট বাবল। সো তাহলে ছোট বাবলের থেকে বড় বাবলের স্পিডটা কেন বেশি, বিকজ তার রেডিয়াস বড়। রেডিয়াস বড় হলে কি হয়েছে, রেডিয়াসের সাথে ভেলোসিটির হলো ডিরেক্ট কানেকশন, যে ভেলোসিটি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেডিয়াস স্কয়ার। সো এখানের জন্য আমরা কি বলবো, যে অ্যাকর্ডিং টু দ্য এক্সপ্রেশন velocity is directly proportional to radius squared, so as radius increases the velocity increases, sorry, as radius increases the velocity increases, তো এর জন্য কি করতে পারবে, তো এর জন্য ইভেনচুয়ালি বড় বাবলটা ছোট বাবলটার সাথে ক্যাচ আপ করে ফেলতে পারবে। ঠিক আছে, এটা নিয়ে কি কারো বুঝতে কোনো প্রবলেম আছে? কোশ্চেন নাম্বার 4। ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 4 নিয়ে কোনো প্রবলেম নাই। সো এখন আমরা কোশ্চেন নাম্বার 5 এ চলে যাই।
কোশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে, দ্য ফটোগ্রাফ শোজ সাম স্মোক রাইজিং। আচ্ছা, তো দেখো ব্যাপারটা কি হচ্ছে, নিচে থেকে স্মোকটা এরকম উপরে উঠতেছে, যে নিচে থেকে এতটুকু জায়গা যে উঠছে, এই জায়গাটাকে সুন্দর মতো একটা সিঙ্গেল একটা লেয়ারের মধ্যে বা কয়েকটা লেয়ার এরকম প্যারালেল আছে, এরকম ভাবে উপরে উঠলো। এইখানে এসে কি হয়ে গেছে, এইখানে এসে এবড়ো থেবড়ো হয়ে গেছে। সো এখানে এসে কি হওয়া শুরু করছে, টার্বুলেন্ট ফ্লো হওয়া শুরু করছে, তাই না? সো পয়েন্ট এ ইজ দ্য ট্রানজিশন পয়েন্ট, যে পয়েন্ট এ আগ পর্যন্ত ল্যামিনার ফ্লো হয়েছে, পয়েন্ট এ ক্রস করার পর এরপর থেকে কি করা শুরু করছে, টার্বুলেন্ট ফ্লো হওয়া শুরু করছে। তো এখন বললো কি, at a the type of fluid flow changes, তো যেটা বললাম যে ওটা হলো ট্রানজিশন পয়েন্ট বা চেঞ্জিং পয়েন্ট। তো এখন বললো কি, label the type of fluid flow below and above a and describe each of them। সো তাহলে below a কি হচ্ছে, below a হচ্ছে laminar flow, আর above a হচ্ছে turbulent flow। সো এখন laminar and turbulent এর এক্সপ্লেনেশন গুলা লিখে দিবে এখানের মধ্যে, যেগুলা তোমাদেরকে অলরেডি উপরে একবার করানো হয়েছে। সো তাহলে ওগুলা জিনিস তোমরা পারবা। সো এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 5। ওকে, নাও কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 এ কি বলতেছে দেখি, a hot air balloon consists of an envelope containing hot air। ওকে, সো একটা envelope of hot air contain করে সে উপরে যায়, কি হয়, with a wicker basket, ওকে, suspended from it। সো এরকম একটা বেলুন, সরি, সো এরকম একটা বেলুন, এই বেলুনটা এরকম একটা উইকার বাস্কেট নিয়ে সে কি করে, উপরের দিকে যায়। ওকে, সাসপেন্ডেড ফ্রম ইট। এখন চাই কি আমাদের কাছে তারা, দ্য বেলুন ফ্লাইজ, কেন, বিকজ দ্য হিটেড এয়ার ইন দ্য এনভেলপ ইজ লেস ডেন্স দেন দ্য সারাউন্ডিং এয়ার। যে বেলুনটা উপর উঠতে পারে কেন, বিকজ বেলুনের ভিতরের এয়ার হলো সারাউন্ডিং এয়ারের থেকে লেস ডেন্স। হ্যাঁ, বেলুনের ভিতরের এয়ার হলো সারাউন্ডিং এর এয়ারের থেকে লেস ডেন্স, তো এর জন্য সে উপর উঠতে পারে। ওকে, তো এ নাম্বারে বললো the total volume of hot air balloon is 2830। সো তাহলে পুরো হট এয়ার বেলুনটার ভলিউম কত, 2830 মিটার কিউব। ওকে, the total weight of the balloon including the hot air in the envelope is 33,100 নিউটন। সো তাহলে টোটাল ওয়েট দেওয়া আছে, টোটাল ভলিউম দেওয়া আছে। অলরাইট, the density of the surrounding air is 1.20 kg per meter cube। সো তার মানে কি করতেছে বলতো রিক্তি, যদি এই হট এয়ার বেলুনটা না থাকতো, হট এয়ার বেলুনটা যেই ভলিউমটা অকিউপাই করে আছে, এই ভলিউমে কে থাকতো, নরমাল এয়ার থাকতো না বলতো। তো তাহলে নরমাল এয়ারটাকে কি করতেছে, হট এয়ার বেলুনটা ডিসপ্লেস করতেছে। সো এর জন্য হট এয়ার বেলুনের উপর কি হবে, আপথ্রাস্ট কাজ করবে, তাই না? সো ওইটা নিয়ে আমরা কাজ করব বেসিক্যালি এখানের মধ্যে। তো বললো কি, বলতেছে A1 এ যে show that the resultant upward force on the balloon at the moment it is released is about 200 নিউটন। সো তাহলে রেজাল্টেন্ট ফোর্সের একটা সার্টেন ভ্যালু শো করতে বলছে। সো এখন রেজাল্টেন্ট ফোর্সটা কি হবে, ওয়েট আর আপথ্রাস্টের ডিফারেন্স, তাই তো? সো ওয়েট অফ দ্য বেলুন তো অলরেডি আমরা জানি। So what we need to do, we need to determine the upthrust, right? তো এখন upthrust এর ফর্মুলাটা কি, density of fluid into volume of fluid displaced into g। তো এখন density of fluid, কোন ফ্লুইড কে ডিসপ্লেস করতেছি, জাবের, আমরা কোন ফ্লুইড কে ডিসপ্লেস করতেছি এখানে, এয়ার। ওই যে সারাউন্ডিং এয়ারটা, যে নরমাল যে এয়ার আছে, যে 1.20 কেজি পার মিটার কিউবের যে ডেনসিটি এয়ার, ওইটাকে। সো 1.20 কেজি পার মিটার কিউব, এই ডেনসিটির এয়ার কে আমরা ডিসপ্লেস করতেছি। কতটুকু ভলিউম অফ এয়ার ডিসপ্লেস হচ্ছে, হট এয়ার বেলুনের যতটুকু ভলিউম, ততটুকু ভলিউম অফ এয়ার ডিসপ্লেস হচ্ছে ইনটু জি, হুইচ ইজ 9.81। সো এটা করলে পরে আপথ্রাস্টের ভ্যালুটা কত আসে আমরা দেখি, 1.2 ইনটু 2830 ইনটু 9.81। সো করলে পরে আসে
3314.76 নিউটন। ওকে, সো আপথ্রাস্ট হলো এইটা। সো এখন রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু কি? রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু আপথ্রাস্ট মাইনাস ওয়েট, রাইট? আপথ্রাস্ট মাইনাস ওয়েট। সো আপথ্রাস্টটা আমরা কিন্তু এখনই রাউন্ড আপ করব না, দেখছো? আমরা কিন্তু ক্যালকুলেটরে যা আসছে পুরাটা বসাইছি, ঠিক আছে নাবিল? আমরা ক্যালকুলেটরে যা আসছে আপথ্রাস্টের ভ্যালু পুরাটা নিছি। এখন এখান থেকে ওয়েটটাকে মাইনাস করার পর দেন যে ফাইনাল অ্যানসারটা আসবে তখন আমরা রাউন্ড আপের কাজ করব, ঠিক আছে? তো এখন এখানে 33314.76 minus 33100, so this gives us 214.76 নিউটন। তো এখন আমাদের শো করতে বলছে কত সিগনিফিকেন্ট ফিগারে নাবিল? আমাদেরকে যে শো করতে বলছে এটা কত সিগনিফিকেন্ট ফিগার? 1 সিগনিফিকেন্ট ফিগার। সো আমরা শো হ্যাঁ ভাইয়া, করতে সময় অলওয়েজ কি করব? একটা সিগনিফিকেন্ট ফিগার বেশি দিব। সেকেন্ড বেশি করব। তো তাহলে এটাকে লিখবো কত? 210 নিউটন। So the resultant force is what? 210 Newton. Okay. So এইটা গেল। এখন কি বলতেছে যে ক্যালকুলেট দ্য ইনিশিয়াল আপওয়ার্ড অ্যাসেলারেশন অফ দ্য বেলুন। মাস অফ দ্য বেলুন এত। মাস অফ দ্য বেলুন না দিলেও আমরা বের করতে পারতাম, বিকজ ওয়েট দেওয়া আছে। সো তাহলে কি করতাম? ওয়েট ইজ ইকুয়াল টু mg। সো ওখানে থেকে মাস বের করে নিতে পারতাম, বাট মাস আমাদেরকে অলরেডি দেওয়া আছে। তো তাহলে we know the resultant force, we know the mass. So তাহলে resultant force এর ফর্মুলা কি শুভাশিস? Resultant force equal to what? ma Resultant force is equal to mass into acceleration. m into a, হ্যাঁ। তো তাহলে acceleration is equal to কি হবে? Resultant force by mass. Resultant force by mass. So this ভাই ওই যে will... রেজাল্টেন্ট ফোর্স যদি সিম্বলিক্যালি ডেল এফ লিখি তাহলে কি সমস্যা হবে নাকি? না, তো হবে। del f না লিখে এইটা লিখবা resultant force. Summation of f. আচ্ছা, সামেশন দেখেন এটা বুঝলাম না। সামেশনটাই তো টোটাল সাম অফ ফোর্সেস। ডিরেকশনটাকে কনসিডারেশনে নিয়ে টোটাল সাম হ্যাঁ। করতেছো। আপথ্রাস্ট হলো উপরে, তো আপথ্রাস্ট হলো পজিটিভ। সো পজিটিভ হলো 33314.76 প্লাস ওয়েট হলো নেগেটিভ। সো তাহলে এইটা। সো সামেশনটা করলে 210 এরকম আসছে। সো এর জন্য সামেশন দেয়। So divided by mass কত? 3370। এখানে তারা সব ইনফরমেশন 3 সিগ ফিগে দিছে। সো তাহলে ওই आंसर 3 সিগ ফিগে রাখতে পারে, বাট যেটা বললাম অলওয়েজ আমাদের শো দ্যাটের মধ্যে ওই জিনিসটা ফলো করতে হবে। যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলবে ওর থেকে 1 সিগনিফিকেন্ট ফিগার বেশি দিব বেসিক্যালি। তো তাহলে এটা কত? 0.0623 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো 0.062 ও দিতে পারো, 0.0623 ও দিতে পারো, ঠিক আছে? তো এখন তোমার দুইটা টাইপের ইনফরমেশন আছে, 3 সিগ ফিগ আছে, 2 সিগ ফিগ আছে। সো তাহলে যে কোনো একটা দিলেই হবে। যে এখানের মধ্যে তার অ্যানসারে কি দিছে আমরা দেখি। সো তাহলে এখানের জন্য আমাদের 215 হবে যদি তুমি কি করো 3 সিগ ফিগার রাখো, আর 2 সিগনিফিকেন্ট ফিগারে রাখলে পরে 210। ওকে, এরপরে ওরা ডিরেক্টলি কি করছে? 215 ইউজ করছে। আমাদের কারেক্ট অ্যানসারটা কি? বেসিক্যালি 0.06 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওইটার সাথে আমাদের কি হবে? প্লাস মাইনাস করে যেই অ্যানসারটা আসে। সো তাহলে আমাদের আসছে কত? 0.0623, ঠিক আছে? সো তাহলে আমরা 0.062 মিটার পার সেকেন্ড স্কয়ার ওরকম এই জিনিসটা লিখবো। এন্ড এইগুলা কোয়েশ্চেন আমাদের আগের দিকে, এটা কত? এটা হলো তোমার 2015 এর দিকে বা
14 এর দিকে ওরকম টাইপের কোয়েশ্চেন। সো তাহলে আমাদের যত রিসেন্ট মার্ক স্কিম পাবো ওই জিনিসটা আমরা ফলো করব বেসিক্যালি। সো 0.062 মিটার পার সেকেন্ড স্কয়ার আর কি বেসিক্যালি। এরপর কি বলতেছে, ওয়াও 55 বাইজা গেছে। আজকে আবার ওরকম জুমের লিমিটে কোনো কাহিনী করে নাই। কি করে মাঝে মাঝে এরা? মাঝে মাঝে আমাকে কয়টা গিফট দেয় ফ্রি ক্লাস নিতে। আচ্ছা, সো এখন এখানের মধ্যে কি, the balloon is rising through air of viscosity 1.8 into 10 to the power minus 5 kg per meter per second at a speed of 2 meter per second. Okay. The effect of viscous drag on the balloon is negligible. So তাহলে আমরা ড্র্যাগটাকে নেগলিজিবল ধরবো। সো তাহলে ফোর্স গুলা কি, আপথ্রাস্ট আর ওয়েট, ড্র্যাগটা হলো নেগলিজিবল। সো প্রোভাইডেড বাই দ্য এয়ার ফ্লো অ্যারাউন্ড দ্য বেলুন ইজ ল্যামিনার। তো তাহলে বেলুনের পাশ দিয়ে যদি এয়ার ফ্লোটা ল্যামিনার হয় তো তাহলে ওখানে মধ্যে ড্র্যাগ ফোর্স নিয়ে আমাদের চিন্তা করতে হবে না, বিকজ ওইটা খুবই কম। এখন বললো যে জাস্টিফাই দ্য স্টেটমেন্ট ইন বোল্ড উইথ দ্য এইড অফ আ ক্যালকুলেশন। ইউ মে ট্রিট দ্য হোল বেলুন অ্যাজ আ সিঙ্গেল স্ফিয়ার অফ রেডিয়াস 8.8 মিটার। সো এখানের মধ্যে যে বলছে যে ভিসকাস ড্র্যাগটা হলো নেগলিজিবল, এটা জাস্টিফাই করতে ক্যালকুলেশন দিয়ে। তো এখন আমাদের ড্র্যাগ ফোর্সের ফর্মুলাটা কি সাইমা? স্টোকস ল পড়ছিলাম না আমরা? স্টোকস ফোর্সটা কি? ড্র্যাগ ফোর্স ইজ ইকুয়াল টু 6 পাই আর এটা ভি, তাই তো? সো তাহলে 6 ইনটু পাই ইনটু আর কত? রেডিয়াস হলো 8.8, এটা কত? 1.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5, আর ভেলোসিটি কত? 2। সো লেটস সি আমাদের এখানের জন্য ড্র্যাগ ফোর্সের ভ্যালুটা কত আসে। সো 6 পাই ইনটু 8.8 ইনটু 1.8 into 10 to the power minus 5 into 2, সেটা করলে পরে আসে কত? 5.97 into 10 to the power minus 3 নিউটন। এটা কি ড্র্যাগ ফোর্সের ভ্যালু, which is very 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 low compared to our other two forces, ওয়েট আর আপথ্রাস্ট। এগুলা কত? 33,000 এর ঘরে না, which is very very low compared to 3.3 into 10 to the power কত হয় এখানে? 4। সো তাহলে কোথায় 10 টু দি পাওয়ার 4 নিউটন আর কোথায় 10 টু দি পাওয়ার মাইনাস 3 নিউটন? সো তাহলে কি ড্র্যাগ ফোর্সের ভ্যালুটা বাকি দুইটা ফোর্সের তুলনায় খুবই কম না? সো তাহলে which is very very low than the values of weight and upthrust. সো তাহলে ওয়েট এন্ড আপথ্রাস্টের তুলনায় ড্র্যাগ ফোর্সটা খুবই কম। সো তাহলে এর জন্য ড্র্যাগ ফোর্সটাকে ইগনোর করা বা নেগলিজিবল ধরাটা জাস্টিফাইড আর কি। সো কনসিডারিং ড্র্যাগ ফোর্স টু বি নেগলিজিবল ইজ জাস্টিফাইড। কনসিডারিং ড্র্যাগ ফোর্স টু বি নেগলিজিবল is justified. এখানের মধ্যে অ্যানসারে তারা কি বলছে দেখি। এই যে তার অ্যানসারে এরকম বের করলো যে 6.0 into 10 to the power minus 3 নিউটন। তা এখন this is very much less than upthrust and so is negligible. সো তাহলে এটা আপথ্রাস্ট আর ওয়েটের তুলনায় খুবই খুবই কম, এর জন্য এটা কি নেগলিজিবল ধরাটা জাস্টিফাইড। বুঝতে পারছো সবাই? নাবিল? হ্যাঁ ভাইয়া। ওকে, দেন বি নাম্বার কোয়েশ্চেনে কি বলতেছে, add labeled arrows to the diagram below to show the forces acting on a vertically ascending balloon. তো forces acting কি কি? একটা হলো ওয়েট আর একটা হলো আপথ্রাস্ট নাকি? তো তাহলে এখানের জন্য ওয়েট আর আপথ্রাস্ট, এখানের মধ্যে তারা কি বলছে যে লেবেলড অ্যারোস, ওয়েট, আপথ্রাস্ট, আর এখানের মধ্যে তারা ড্র্যাগও দিছে। একটু আগে বললো ড্র্যাগ কি ইগনোর করবে, এখন আবার ড্র্যাগ দিছে। তারা চাইটা কি?
তো একটা হলো যে লেবেলড অ্যারোগুলি ওয়েট, আপথ্রাস্ট আর ড্র্যাগ। ড্র্যাগটা আর কি ছোট করে রাখবো যে ওটা নেগলিজিবল এর জন্য। তো এখন আর কি দিছে, আর ওরকম কিছু দেয় নাই। তো তাহলে এখানের মধ্যে ড্র্যাগটা কোন দিকে কাজ করবে? দ্য ড্র্যাগ উইল অ্যাক্ট ডাউনওয়ার্ডস। ওকে, তো এখন লাস্ট কোয়েশ্চেন, আজকে আমরা এতটুকু পর্যন্ত করব। সি নাম্বারে কি বলতেছে? as the balloon rises the density of surrounding air decreases। আচ্ছা, সো এই অ্যানসারটা আমাকে লিখতে বলবা, হ্যাঁ? যে এখানে বলতে কি বললো, যে বেলুনটা যত উপরে উঠতেছে, হ্যাঁ উপরে উঠতেছে, দেখে যে মুভমেন্টটা থাকলে পরে কি হবে, অপোজিট টু দা মুভমেন্ট ড্র্যাগ কাজ করবে, এর জন্য ড্র্যাগ দিছে আর কি। ঠিক আছে লামিয়া? ওকে, সো তাহলে যেটা বলতেছিলাম রিক্তি, দেখো যে বেলুনটা যত উপরে উঠতেছে, বেলুনের সারাউন্ডিং এ যে এয়ার আছে ওই এয়ারের ডেনসিটি কমে যাচ্ছে। ঠিক আছে, তো এখন বললো explain why this density change limits the height to which the balloon will rise। তো এই যে ডেনসিটি অফ দা সারাউন্ডিং এয়ার যে কমে যাচ্ছে, সো এতে কি ইফেক্ট হবে, যে ম্যাক্সিমাম হাইট কতটুকু উঠতে পারবে ওই জিনিসটার উপরে তার একটা বড় ইফেক্ট আছে। সো এটা কি, এটা এক্সপ্লেন করতে বলছে, এটা কি বলতে পারবা? আমি ট্রাই করি ভাইয়া। হ্যাঁ বলো। আর ডেনসিটি বেড়ে গেলে আমার ডেনসিটির ফর্মুলার অ্যাকর্ডিংলি Density কমে তো যায়। আচ্ছা ডেনসিটি কমে গেলে, সরি ডেনসিটি কমে গেলে আমাদের ভলিউমটা কমে যাইতেছে। ভলিউম কমে গেলে আমাদের আপথ্রাস্টটা কমে যাবে। সো কোন আর ভলিউমটা যেতে পারবে কমতেছে ডেনসিটি কমলে? দ্য ভলিউম অফ দ্য যে ইয়াটা, বেলুনের ভলিউমটা। এখানে বেলুনের ভলিউমটা ওরকম কমবে না, এখানের মধ্যে মেইন যেটা হবে দেখো, এই যে আমরা একটু আগে একটা আপথ্রাস্ট ক্যালকুলেট করছিলাম না একদম শুরুতে নাবিল, এই যে এটা, হ্যাঁ 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 এখানের মধ্যে দেখো কি হচ্ছে, বেলুনের ভলিউমটা যা ছিল তাই আছে, ওকে, কিন্তু সারাউন্ডিং যে এয়ারটা ছিল, সারাউন্ডিং এয়ারের ডেনসিটিটা কমে গেছে। তো সারাউন্ডিং এয়ারের ডেনসিটিটা কমে যাওয়াতে কি হবে, আপথ্রাস্টটা কমে যাবে না? হ্যাঁ ভাইয়া। তো এখন আপথ্রাস্ট কমে গেলে, আপথ্রাস্টটাই তো বেলুনটাকে টেনে টেনে উপরে নিয়ে যাইতেছিল। তো তাহলে আপথ্রাস্ট যদি কমে যায়, তো তাহলে কি হবে, আপথ্রাস্ট কমে গেলে তখন ইট উইল হ্যাভ আ সার্টেন লিমিট, যে আপথ্রাস্ট যেহেতু কমে গেছে, তো তাহলে এটা কি করবে, এত বেশি ভার্টিক্যাল হাইট উপরে উঠতে পারবে না এই জিনিসটা। ওকে, তো তাহলে এই জিনিসটা বলবো যে সারাউন্ডিং এয়ারের ডেনসিটি কমে গেলে কি হবে, সারাউন্ডিং এয়ারের ডেনসিটি কমে গেলে পরে আপথ্রাস্ট কমে যাবে। তো আপথ্রাস্ট কমে গেলে দিস উইল লিমিট, যে কতটুকু হাইট পর্যন্ত সে উপরে উঠতে পারবে। বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। তো তাহলে এখানের মধ্যে অ্যানসারটা কি বলছে দেখো, টার্মিনাল ভেলোসিটি নিয়ে কিছু বলছে নাকি, দেখো তো এসাস, এখানের মধ্যে কাজটা কি, ওয়েট অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসড উইল ডিক্রিজ। কেন? ওই যে আমাদের ভলিউম অফ দা কি বলে, ডেনসিটি অফ দা ফ্লুইড কমে যাচ্ছে, এয়ারের ডেনসিটি কমে যাচ্ছে না রিক্তি? এখন বুঝতে পারতেছো কি বললাম, যে সারাউন্ডিং এয়ারের ডেনসিটি কমে গেছে মানে আপথ্রাস্ট কমে যাবে বেসিক্যালি। তো আপথ্রাস্ট যদি কমে যায় হোয়াট উইল হ্যাপেন, নেট আপওয়ার্ড ফোর্সটা কমে যাবে, অর নো মোর আপওয়ার্ড অ্যাসেলারেশন। সো আপথ্রাস্ট কমে গেলে এখন আর উপরে অ্যাসেলারেট করবে না। সো এখন আর যদি উপরে অ্যাসেলারেট না করে, সো তাহলে কি হবে না, সে আর উপরে উঠতে পারবে না বেসিক্যালি। ওকে, তো এই জিনিসটা, তো এখানের মধ্যে আমরা যদি অ্যানসারটা লিখে ফেলি, কি হবে অ্যানসারটা এরকম, এখানের মধ্যে অ্যানসার হবে, লেটস সি, আমরা আপথ্রাস্টের ফর্মুলাটা দিয়ে এরকম লিখতে পারি যে আপথ্রাস্ট ইজ ইকুয়াল টু ডেনসিটি অফ ফ্লুইড ইনটু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড ইনটু জি। সো তাহলে as
density of fluid decreases, sorry, the value of upthrust will also decrease. So তাহলে upthrust এর ভ্যালু যদি কমে যায় কি হবে? So the net upward force will be reduced. Upthrust কমে গেছে, so upward force কমে গেছে, তো তাহলে resultant upward force এখন কি হয়ে যাবে? কমে যাবে। তো এর জন্য বেলুনটা ম্যাক্সিমাম কতটুকু হাইট উঠতে পারবে তার একটা লিমিট চলে আসবে আর কি। ওকে, সো তাহলে এইটা হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার 6। এরপরে আমাদের যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো অনেকগুলো সিমিলার টাইপেরই। তো তোমাদের যে কাজটা করতে হবে, আমি আজকে তোমাদেরকে রাতের বেলা একটা রুটিন দিয়ে দিব যে প্রতি ফ্রাইডেতে আমরা কোন কোন পেজগুলা প্রবলেম সলভিং এর কাজ করব। যে তোমাদেরকে আজকে কয়টা প্রবলেম আমি নিজে দেখাই দিছি, যে তোমাদের থট প্রসেসে যে একটা সমস্যা খুবই বড়, যে তোমরা চিন্তা না করে অ্যানসারে জাম্প করলে পরে এ লেভেলস এর জীবনে পারবা না। ও লেভেলস এ সবই মুখস্থ কোশ্চেন ছিল, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইপের। এর জন্য তোমরা ওখানে মধ্যে পার পেয়ে গেছো, এন্ড অ্যাকচুয়ালি তো তোমরা পরীক্ষায় দাও না, এটার কি বলবো। তো তাহলে তোমাদের বেসিক্যালি যেটা করতে হবে, ব্রেনকে এমন ভাবে ট্রেন করা লাগবে যে কোয়েশ্চেনটা পড়লেই তোমার যেন সিকোয়েন্স অফ ইভেন্ট গুলি মাথায় আসে, যে এইটা হলে এটা হবে, এইটা হলে এটা হবে, সো এমন সিকোয়েন্সে অ্যান্সার লিখবা। এইখানে কোনো ফ্যান্সি ইংলিশ ওয়ার্ড কোনো কিছু আমরা ইউজ করতেছি না, আমরা জাস্ট বেসিক্যালি এইটা হলে এইটা হবে, এরপরে এইটার উপর ইফেক্ট আসবে, এরকম সিকোয়েন্স ওয়াইজ আমরা জাস্ট লজিক্যালি অ্যান্সার দিয়ে যাইতেছি, এন্ড প্রত্যেকটা অ্যান্সার কি করতেছে, মার্কস স্কিমের সাথে মিলে যাইতেছে। তো তাহলে আমাদের প্রসিডিওরটা এমন ভাবে ফলো করতে হবে যে সাবমেরিনের জন্য এটা কিন্তু অনেক লম্বা একটা টাইম আমরা স্পেন্ড করছি, জাস্ট টু মেক শিওর যে তোমাদের স্কিমটা, যে অ্যাকচুয়ালি অ্যানসারিং প্রসিডিওরটা কেমন হবে, এই জিনিসটা যেন তোমাদের মাথায় ঢুকে, ঠিক আছে। যে কোন কোন ব্যাপারগুলি তোমার নিজের মনে মনে চিন্তা করতে হবে, যে কেন এই কোয়েশ্চেনটা করছে, অর এইখানের মধ্যে কোন জিনিসটা নিয়ে চিন্তা করতে হবে, বুঝতে পারছো? তো তাহলে আজকে রাতে আমি রুটিন দিয়ে দিব যেগুলো তোমাদের ফলো করা লাগবে আর কি। ওকে, এন্ড সানডের ক্লাসের জন্য তো তোমাদের ইলেকট্রিসিটির যেই এক্সাম প্র্যাকটিসের কোয়েশ্চেন গুলো, এমসিকিউ গুলা কালকের ক্লাসে করাই দিয়েছে, তো বাকি থিওরি কোয়েশ্চেন গুলা তোমরা সানডের ক্লাসের জন্য কমপ্লিট করবা। সানডের ক্লাসে আমরা ইলেকট্রিসিটি র‍্যাপ আপ করে দেন টিউসডে থেকে উই উইল স্টার্ট ওয়েভস। ওকে, সো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। হ্যাঁ, কিউডব্লিউসি এর জন্য ওখানে শুভাশিস, কিউডব্লিউসি এর জন্য তোমার লিংক আপের জন্য 2 মার্ক থাকে, 6 মার্কের কোয়েশ্চেন আসে, সো ওখানে মধ্যে লিংক আপের জন্য 2 মার্ক আর 6টা পয়েন্টের জন্য 4 মার্ক, এরকম। এগুলো তো তোমাদের হ্যাঁ ওরিয়েন্টেশন ক্লাসের সময় বলা হয়েছে যে লিংক আপ কোয়েশ্চেন গুলো যেগুলো থাকবে ওখানে 6 মার্কের কোয়েশ্চেন, 6টা পয়েন্ট রাইট লিখলে 4 মার্ক, আর ওই পয়েন্টগুলোর মধ্যে লিংক আপ থাকলে ও হ্যাঁ পরে যে রিজনিং দিয়ে লিংক আপ করলে পরে ওখানে 2 মার্ক পাবা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, বলছি কি আমার ওই যে এমসিকিউ তো ওই যে লাস্টের দিকে তো মানে সব দেখাতে পারিনি, ওই যে আমার ওয়াইফাই তো প্রবলেম ছিল, ওইটা কি মানে এখন দেখাবো নাকি? এখন আমার A2 ব্যাচের ক্লাস আছে, ওদের বুকলেট সলভিং ক্লাস হবে। আচ্ছা না তো মানে এটা একটা তুমি অফ টাইম প্রবলেমের মানে লিস্ট ওটা ক্রিয়েট করে রাখো, এরপরে আমরা ওটা সলভ করব। আগে লিস্ট দিয়েও ওকে, দিছিলাম। ঠিক আছে। কবে দেখাবো এটা একটু মানে এনশিওর করলে ভালো হয় টাইমটা, ওই তো মানে ওইটা আমরা কখন ঠিক ফ্রি করব, পাই। এটা টাইম আমার কখন ফ্রি থাকি তখন ওইটা দেখে এরপর জানাবো। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।